অভয়ার মতন একটা কেসে যদি ফাইল খোলা হয়, যদি শাস্তি পান, স্বপ্নদীপক কিন্তু 18 বছর বয়সে অনেক স্বপ্ন নিয়ে পড়তে এসেছিল, অকথ্য অত্যাচার সহ্য করে তাকে মারা যেতে হয়েছে। চাইবো তার ফাইলটাও খোলা হোক। আগে যেটা লক্ষ্মীর ভান্ডার ছিল, অন্নপূর্ণা, এটা কিন্তু দরকার আমি বলছি, কারণ আমাদের বাড়িতেও যারা কাজ টাজ করেন না, তাদের কিন্তু এই টাকাটা দিয়ে অনেকটা উপকার হয়। তবে হ্যাঁ, এই অকারণ যাদের সত্যি প্রয়োজন, এখন আমি যদি আজকে এটা নিতে যাই, এটা তো ঠিক না, কিন্তু যারা আমাদের বাড়িতে কাজ টাজ করেন তাদের কিন্তু এই টাকাটাই প্রয়োজন। আবার মাথায় না এটা ঢোকানো হয়েছে যে তুমি একটা পুরুষতান্ত্রিক সমাজে আসছো দীর্ঘদিন ধরে, তার সবচেয়ে বড় শিকার তো ছেলেরাই হলেন। এক্স্যাক্টলি। আজকে নিজের কথা বলতে পারেন না, কাঁদতে পারেন না, কখনো অসুবিধা হলে বলতে পারছেন না, কারণ ওনাদের মাথায় ঢুকিয়ে দেওয়া তুমি বাড়ির কর্তা। এটা আমরা মায়েদের ক্ষেত্রেও করেছিলাম, মায়েরা সবার শেষে খাবে, খাবার না থাকলেও বলবে না, মাকে সব সহ্য করতে হবে। কেন এরকম? কেন? সবাইকে সবকিছু শিখতে হবে। কোথাও এটা ডিসাইড করে দেওয়া হয়নি মেয়েদের কাজ রুটি বেলা, রান্না করা, কাপড় কাচা, আর ছেলেদের কাজ শুধু বাইরে গিয়ে রোজগার করা। কিন্তু বেশিরভাগ ছেলেকে দেখি সম্পর্ক ভেঙে গেলেই দেবদাস হয়ে পড়ছেন, কেউ কেউ সুইসাইড করতে চলে যাচ্ছেন, কেউ কেউ সে ভাঙা মন নিয়ে ড্রাগ খেতে শুরু করে দিচ্ছেন। কি যে করছেন আমি বুঝতে পারছি না। মেয়েদেরকে বোঝানো হয় তুমি ডিসিশন নিতেই পারো না, তোমার নিজের ডিসিশন নেওয়ার সামর্থ্যই নেই। যেই মেয়েরা নিজেরা ডিসিশন নেন তাদেরকে না ভীষণ একটা অদ্ভুত চোখে দেখা হয়। এই যে ইয়াং জেনারেশন, তোমরা কলেজে গিয়েই, ওটা তো স্বয়ংবর নয়, পড়াশোনা করতে গেছো, কেরিয়ার তৈরি করো না, প্রথমে গিয়ে গার্লফ্রেন্ড খুঁজছেন আপনারা, একটা না হলে আরেকটা, একটা না। মেয়েরাও তাই, প্রত্যেকটি ছেলে মেয়ের বিভিন্ন রকম টেস্ট হওয়া জরুরি। এই থ্যালাসেমিয়া, যে ধরুন আপনিও থ্যালাসেমিয়ার ক্যারিয়ার, আপনার ওয়াইফও তাই, তো আপনার ছেলে মেয়ে হলে তো তার থ্যালাসেমিয়া হবে। তো আমার কথা আজকে বাবা মাকে বলতে চাই, ছেলে মেয়ে উভয় বাবা মাকে, আপনারা বড় করেছেন ছেলে মেয়েকে, পড়াশোনা শিখিয়েছেন, হয়তো চাকরি বাকরিও হয়েছে ওদের, ব্যাস এইখানে আপনাদের কর্তব্যটা শেষ হয়ে গেছে। বিয়ে যদি ওরা করতে না চায় তাহলে প্লিজ ওদের পেছনে লাগবে, ওদের বুঝে নিতে দিন। আমাদের একদম প্রথম স্টেজ থেকে সবার মাথায় না এটা ঢোকানো হয়েছে যে তুমি একটা পুরুষতান্ত্রিক সমাজে আসছো দীর্ঘদিন ধরে, সব মানে ছেলেদেরকে ওরকম একটা ফিগারে দেখানো হয়েছে যে তার সবচেয়ে বড় শিকার তো ছেলেরাই হলেন। এক্স্যাক্টলি। আজকে নিজের কথা বলতে পারেন না, কাঁদতে পারেন না, কখনো অসুবিধা হলে বলতে পারছেন না, কারণ ওনাদের মাথায় ঢুকিয়ে দেওয়া তুমি বাড়ির কর্তা। আপনার বাবার কথাই যদি আমি বলি, বাবাকে গিয়ে জিজ্ঞেস করবেন তো বাবার কোনো অপ্রাপ্তি আছে কিনা, কিছু পাননি, দুঃখ আছে কিনা, কষ্ট আছে কিনা, কেন তুমি বাড়ির কর্তা, তোমার এগুলো থাকতে নেই। যেটা আমরা মায়েদের ক্ষেত্রেও করেছি অনেক সময়, মায়েদের ত্যাগের প্রতিমূর্তি দেখিয়েছি। মায়েরা সবার শেষে খাবে, খাবার না থাকলেও বলবে না, মাকে সব সহ্য করতে হবে। কেন এরকম? কেন? তিনি মা হয়েছেন বলে কি তার জীবনে আর কিছু থাকবে না? তিনি একটা সাজগোজ করতে পারবেন না, তার নিজস্ব লাইফ থাকবে না, তিনি কোথাও কিছু করতে পারবেন না? কেন? মাদেরকে সম্বন্ধেও বা আমরা এরকম কনসেপ্ট কেন তৈরি করলাম? মা মানেই ত্যাগের প্রতিমূর্তি, বাবা মানেই তাই। বাবা মানে ওনাকে সবার জন্য সারাক্ষণ রোজগার করতে হবে, উপার্জন করতে হবে, ওনার কিছু থাকতে পারবে না। কেন? বাবা মাকে আমরা এরকম কেন ভাবে তৈরি করলাম? আরে বাবা মা তো আগে একটা মানুষ, তারপরে তো বাকি সব। সন্তানের চোখে মহৎ হওয়ার জন্য বাবা মা সারা জীবন সব এসব করে গেলেন। কেন? প্রয়োজন ছিল না। তারা তো মানুষ, তাহলে তাদেরও তো কিছু চাওয়া পাওয়া, সুখ দুঃখ, খিদে তৃষ্ণা আছে তো। কেন এগুলো শেখানো হলো? নিজের হাত পেটা খেয়ে সন্তানকে বড় করলাম, তারপরে দেখা গেলো সেই সন্তান চাকরি বাকরি পেয়ে বিরাট বড় কিছু, বাবা মাকে আর চেনে না, টাটা বাই বাই করে বিদেশ চলে গেল। এরকম তো ঘরে ঘরে আছে, কেউ অস্বীকার করতে পারবেন? তাহলে এই কনসেপ্টগুলো আমরা তৈরি করলাম কেন শুধু শুধু? তেমনি পুরুষতান্ত্রিকতা সবচেয়ে বড় শিকার তো পুরুষ মানুষ নিজে। আর মেয়েদের ক্ষেত্রে যেটা হলো, আমি বলি যে আমাদের এখানে না আজকেও মেয়েদেরকে, যেই মেয়েরা নিজেরা ডিসিশন নেন তাদেরকে না ভীষণ মানে একটা অদ্ভুত চোখে দেখা হয়। মেয়েদেরকে, এটা কোনো মেয়ে নিজে থেকে যদি কোনো পুরুষের সঙ্গে লিভ ইন করতেও যাওয়ার কথা ভাবেন, তার বাড়ি থেকেও তাকে এটা বলা হয়, এই ছেলেটা কিন্তু তোকে ম্যানিপুলেট করছে, তোর এটা ঠিক ডিসিশন না, এই ছেলেটা খারাপ, তুই ওর সঙ্গে থাক, ও তোকে ম্যানিপুলেট করছে, তোর বাবার মনে হয় দেখেছে অনেক পয়সা। মানে মেয়েরা যে সঠিক ডিসিশন নিতে পারেন, মেয়েরা যে নিজের থেকেও যেতে পারেন থাকতে, বা ছেলেটাও ভালো হতে পারে, বা ওরা দুজন মিলে একটা ডিসিশন নিয়েছে, মেয়েটার তখন ব্রেন ওয়াশ করা শুরু হয়, ও কিন্তু তোকে ম্যানিপুলেট করছে। অর্থাৎ মেয়েদেরকে বোঝানো হয় তুমি ডিসিশন নিতেই পারো না, তোমার নিজের ডিসিশন নেওয়ার সামর্থ্যই নেই। বা কোনো মেয়ে হয়তো একটা ভালো চাকরি পেয়েছে, বাইরে চলে যাবে, তার বাড়ি থেকে দেখবেন তাকে নিরুৎসাহ করার চেষ্টা করা হয় জেনারেলি। আজকাল অনেক কমে এসেছে, কিন্তু আগে তো খুব ছিল এগুলো। তুই বাইরে গিয়ে কি করে থাকবি, তুই তো একা থাকতে পারবি না। কেন? আমার এটা জানার ইচ্ছে, কেন মেয়েদেরকে না বোঝানো হয়েছে, ব্রেন ওয়াশ করা হয়েছে তুমি একলা কিছু করতে পারো না, ম্যানিপুলেট করা, যে মানে তোমাকে আমরা বিয়ে দেবো, তুমি এই বাড়িটাতেই ভালো থাকবে। মানে হয়তো সেই মেয়েটা অনেকবার বলেছে যে আমি ভালো নেই, না একটু মানিয়ে নেই, এবং আজকেই কাজ করতে এসে দেখি বহু ছেলেকেও এটা বলা হয়,
বহু ছেলের বাবা মা বলছেন, বাবু আমাদের বাড়িতে তো এরকম কোনোদিন হয়নি, কাজে তুই একটু মানিয়ে নে, একটু মানিয়ে গুছিয়ে নে, দেখ এই তো 6 মাস বিয়ে হয়েছে, দেখ সব একটা বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক। আমরা এরকম মানে ওনাদের বাড়ি থেকে বউ চলে যাবে, ওনারা ভাবতেই পাচ্ছেন না, ছেলেটার যে জীবন নষ্ট হয়ে যাচ্ছে এটা ভাবতে পারছেন। এবং মেয়েদের ক্ষেত্রেও তো সেম, বহু বাবা মা কি মেয়েদের চিরকাল বলে আসেনি? এখনো বহু বাবা মা মেয়েদেরকে বলেন মেয়ে বাড়ি চলে আসবে, তুই দেখ একটু মানিয়ে গুছিয়ে নিয়ে। তখন মা বলতে শুরু করে আমার সঙ্গে কত কি হয়েছে, আরে আপনারা ভুলে যান আজকে জমানা সেটা নয়। সেই জন্য বারবার একটা কথা আমি সব জায়গায় গিয়ে বলছি, মেয়েদের না রোজগার করাটা জরুরি হতে হবে। আমাকে অনেক মেয়ে ফোন করেন, এত মেয়ে আমায় ফোন করেন, তখন না আমার খুব অবাক লাগে যে বহু মানুষ তো বলছেন তারা মেয়েদের নিয়ে কাজ করেন, যারা আমাকে প্রচুর সোশ্যাল মিডিয়া জুড়ে আমাকে হেয় করেন, আজে বাজে কথা বলেন। আমি নাকি সারা জীবনই বলে আসছি পুরো মেয়েদেরকে ধরেই নাকি আমি গালাগাল করি। আমি কোনোদিন করি না। আমার কোনো একটা ইন্টারভিউতে কেউ যদি দেখাতে পারেন আমি সমস্ত মেয়েকেই খারাপ বলে দিয়েছি, বা পুরো মানে ফিমেল জেন্ডারটাকে বলে দিয়েছি তারাই ভীষণ বাজে, সেদিন আমি বলছি তো আমি কাজ করা ছেড়ে দেবো। হ্যাঁ, তো আমার কথা যে আমি তো সেটা বলিনি, আমি সব সময় বলেছি অনেক মেয়েরা, কিছু মেয়েরা। তো এবার আমার কাছে কথা যে এই যে মেয়েদেরকে শেখানো হয় ছোটবেলা থেকে যে বিয়েটা ডেস্টিনি, কেন বিয়েটা ডেস্টিনি? তারা কেন নিজেরা চাকরি বাকরি করে নিজের মতন করে থাকতে পারবে না? তারাও বাবা মাকে দেখতে চাইতে পারেন, নিজের মতো ঘুরবেন ফিরবেন, আনন্দ ফুর্তি করে থাকবেন, কেন না? এই যে ঢোকানো হয় না মেয়েদের মাথাতে যে ডেস্টিনি, তা যদি এটা মেয়েদেরকে শেখানো হতো তোমার রোজগার করাটা তোমার আলটিমেট লক্ষ্য, তারপরে রোজগার করো, নিজের পায়ে দাঁড়াও, তারপরে তোমার ভালো লাগলে বিয়ে করো না কম্পানিয়নশিপের জন্য, কে মানা করেছে? কোনো অসুবিধা নেই। ইভেন আমি ছেলেদের ক্ষেত্রেও একই কথা বলবো, একটা ছেলেকে যে বিয়ে করতে হবে কে মাথার দিব্যি দিল? না, তো ছেলেদেরকে এই জায়গাটা থেকে সরানোই যাচ্ছে না। যে আপনি বলছিলেন না ইউথরা কলেজে গিয়েই মনে করছে একটা গার্লফ্রেন্ড হওয়া জরুরি, কেন? ভ্যালিডেশন, অন্য বন্ধুদের দেখানো যে দেখ আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে। ছেলেদের মধ্যে টেন্ডেন্সি আছে, এবং সেই গার্লফ্রেন্ড যদি দেখা যায় ভীষণ তখন এমন রিভিলিং জামা কাপড় পরে সিগারেট খায়, ড্রিঙ্ক করে, তাদের তো আরও আনন্দ হয়। তাদেরকে আনন্দটা কেন বলুন তো? ওটা নিজের ভ্যালিডেশন, ওটা কিন্তু গার্লফ্রেন্ডের ভ্যালিডেশন নয়। দেখেছিস আমায় পাত্তা দেয়, তোকে দিল না, এরকম একটা মেয়ে আমাকে পাত্তা দিচ্ছে। অথচ সেই ধরুন সেই মেয়েটির সঙ্গে রিলেশনশিপ কন্টিনিউ করলো, চাকরি বাকরি পর সেই মেয়েটির সঙ্গে বিয়ে হলো, সেই মেয়েটি কিন্তু আগেই কিন্তু ছেলেটি দেখছে যে মেয়েটি হয়তো ডিস্কে যায়, রাত করে বাড়ি ফেরে, সিগারেট খায়, ড্রিঙ্ক করে, ছোট জামা কাপড় পরে, ও তো জানে এগুলো সব। অথচ সে কিন্তু এক্সপেক্ট করে বিয়ের পরে মেয়েটা বদলে যাবে ফট করে, সে আর এগুলো করবে না। সেটা কি হয়? মেয়েটি তো তোমাকে সবই দেখিয়েছিল যে সে এরকম, তুমি তো তখন ওটাকে ক্রেডিট মনে করেছো, তুমি তো মনে করেছো তোমার বন্ধু বান্ধবের সামনে ওটাই তোমার ভ্যালিডেশন যে দেখেছি সেরকম একটা মেয়ে আমায় কত পছন্দ করে, তাহলে আমি একটা সাংঘাতিক ব্যাপার, তাহলে আমি একটা দারুণ ব্যাপার, প্রাইস পজেশন, যে এই মেয়েটা আমাকে পছন্দ করেছে। কিন্তু বিয়ের পরে গিয়ে কিন্তু তোমার বাড়ির লোকের বা তোমার এটা আর ভাল লাগছে না, সেখানে বলতে পারেন মেয়েটার কোথায় দোষ? মেয়েটার তো কোনো দোষ নেই। এই কথাগুলো আবার অনেক পুরুষ মানুষের পছন্দ হবে না আমার সম্পর্কে। তার মানে কি দাঁড়ায় বলুন তো? সত্যি কথা কারোর পছন্দ হয় না। আমি যখন মেয়েদের সম্পর্কে কিছু বলি বা অনেক মেয়ে সম্পর্কে কিছু বলি যেটা তারা করেন, সব মেয়ে তো করতেই পারেন না, কারণ তাহলে দুনিয়া চলতো না। তেমনি আবার সব পুরুষও খারাপ নন, আর কিছু খারাপ পুরুষের জন্য বহু ভালো পুরুষের জীবন অষ্টাগত হয়ে যাচ্ছে। তাহলে আমি যখন কিছু মেয়েদের সম্পর্কে বলি যে যারা ঠিক কাজ করছেন না, তখন অনেক মেয়ের গায়ে লেগে যাচ্ছে, তারা আমাকে আজে বাজে কথা বলছেন। আবার যখন পুরুষ মানুষ সম্পর্কে এগুলো বলছি, পুরুষ মানুষের ভাল লাগছে না কিন্তু, অর্থাৎ সত্যি কথা কেউ সহ্য করতে পারেন না। এই যে ইয়াং জেনারেশন, তোমরা কলেজে গিয়েই, ওটা তো স্বয়ংবর সভা নয়, পড়াশোনা করতে গেছো, কেরিয়ার তৈরি করো না, প্রথমেই গিয়ে গার্লফ্রেন্ড খুঁজছেন আপনারা, একটা না হলে আরেকটা, একটা না, মেয়েরাও তাই করছেন। কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটা সুবিধা কি আছে, আজকালকার মেয়েরা না খুব কেরিয়ার কনসিয়াস, যারা ঠিক ঠিক পড়াশোনা করতে চান, সবাই তো তাই হতে পারেন না, তারা না এই ব্যাপারগুলো তো মাথায় রাখছেন না। হতেই পারে একটা সম্পর্ক হলো, ভেঙে গেল, তারা কিন্তু কেরিয়ারটায় কনসেন্ট্রেট করছেন। কিন্তু বেশিরভাগ ছেলেকে দেখি সম্পর্ক ভেঙে গেলেই দেবদাস হয়ে পড়ছেন, কেউ কেউ সুইসাইড করতে চলে যাচ্ছেন, কেউ কেউ সে ভাঙা মন নিয়ে ড্রাগ খেতে শুরু করে দিচ্ছেন, কি যে করছেন আমি বুঝতে পারছি না। ছেলেরা অনেক বেশি ভঙ্গুর মেয়েদের থেকে, মেয়েরা অনেক স্মার্ট, ছেলেরা এত ভঙ্গুর। আমার কাছে যখন আসেনও বিয়ের পরেও দেখি তো কি হচ্ছে, একটা বিয়ে মানে টিকছে না, মানে সেটা তাদের জীবন একদম শেষ হয়ে গেল। হতেই পারে রিলেশনশিপ আজকালকার দিনে 5 বছর মানে তো প্ল্যাটিনাম জয়ন্তীর মতন, আগেকার দিনে। আর ছেলেদেরকেও এটা বুঝতে হবে যে প্রথমে এসে বলো দিদি আমার মা তো এরম ছিল না, আরে আপনার ঠাকুমা আর মা কি করেছে সেদিকে আজকের দুনিয়া হবে না। এটাও আবার ছেলেদের ভাল লাগছে না আমি যখন বলছি, দুনিয়া বদলে গেছে। মেয়েরা বাইরে বেরোচ্ছেন, মেয়েরা অনেক বেশি রোজগার করছেন, চাকরি করছেন, এক্সপোজার বেড়েছে। কাজে যেটা আপনার মা মেনে নিয়েছেন, আপনার ঠাকুমার কথা তো ছেড়ে দিলাম, সেটা আপনার বউ মেনে নেবে না আজকের দিনে। সামান্য কিছু হলে
আর সবাই বাবা মার একটা মাত্র মেয়ে কি একটা মাত্র ছেলে, বাড়ি থেকে তো বলেই দিয়েছে বনিবনা না হলে চলে আসবি, আগেকার দিনে যেটা ফেরার জায়গা ছিল না। তবুও কি আজকে সব মেয়েরই ফেরার জায়গা আছে? অবশ্যই নেই। এখনো অনেক মেয়ে আছেন যারা অনেক কিছু সহ্য করছেন, ফিরতে পারছেন না। কিন্তু অনেক মেয়ের আছেও তো ফেরার জায়গা আছে। তাহলে ছেলেদেরকে এটা বুঝতে হবে যে দিন বদলেছে। আপনি এখনো মান্ধাতার আমলের অন্ধকার মাথার মধ্যে নিয়ে যদি বসে থাকেন, আপনার সম্পর্ক টিকবে না। তেমনি মেয়েদেরকেও বুঝতে হবে। যেসব মেয়েরা ভাবছেন এখনো আমার বাবা যেরম করেছে, দাদু যেরম ছিল, আজকেও ছেলেরা সেটা হবে, যে ছেলেরা শুধুই প্রোভাইডার হবে, হবে না। আপনাকে যদি লাক্সারিয়াস লাইফ লিড করতে, এখন আপনার মার হয়তো এত লাক্সারি ছিল না লাইফে চাওয়া, কিন্তু আপনাদের যদি লাক্সারিয়াস লাইফ লিড করতে হয়, যেসব মেয়েরা ভাবছেন, তাহলে আপনাদের নিজেদের রোজগার করতে হবে। আপনি কখনো বাবার পয়সায়, কখনো বরের পয়সায়, আর ভবিষ্যতে যখন আরও বয়স হয়ে যাবে ছেলের পয়সায় আপনি এগুলো করতে চাইবেন, এটা হবে না। বা বয়ফ্রেন্ডের পয়সায় এখন করতে চাইবেন। আপনাদের লাক্সারিয়াস লাইফ লিড করতে হয়। যেসব মেয়েরা চান সারাক্ষণ মানে দামি দামি মেকআপ কিট, দামি দামি পার্লার, অল্প বয়সে যেটা হয়, তারপরে আরেকটু বয়স হয়ে গেলে দামি গাড়ি, দামি বাড়ি, নানান রকম বিদেশ ভ্রমণ, সেগুলো নিজেরা রোজগার করার চেষ্টা করুন। দেখবেন তাতে অনেক মানে কি বলবো, যাকে বলে নিজের প্রতি সম্মানও অনেক বাড়বে, আর তাই নিয়ে কেউ কথাও বলবে না। কিন্তু আপনি যারা চাইছেন সেটা, তারা কিন্তু ভাবছেন কি বলতো, সেটা সবসময় অন্যের ওপর দিয়ে করব। কখনো বাবার পয়সায়, কখনো স্বামীর পয়সায়, এটা হবে না। এটা বুঝতে হবে। মেয়েদেরকে বুঝতে হবে যে পুরুষ মানুষ প্রোভাইডার সবসময় হবেন না। আর ছেলেদের বুঝতে হবে মাথায় মান্ধাতার আমলের অন্ধকার নিয়ে, যে আমার মা এরকম করতে বলে আমার বউ এখন এটা করবে, যে বিয়ে করে এনেছি মানেই বউ সঙ্গে সঙ্গে রান্না করবে আর জামা কাপড় কাচবে, আমার বাবা মাকে বউ দেখবে আর আমিও আমার বাবা মাকে দেখবো, এই ধারণা কিন্তু হবে না। কারণ বউ আপনার হয়তো হতে পারে বাবা মায়ের একটি মাত্রই মেয়ে, তার বাবা মার প্রতিও তার দায়িত্ব আছে। এগুলো বুঝতে হবে আজকের জেনারেশনকে। মেয়েদেরকেও আগে থেকেই বলে দেওয়া, আগে থেকে সব কথা বলে নিন। আর প্রেম চলাকালীন না শুধু চাঁদ তারা ফুল পাখি আর ঘুরে বেড়ানোর বাইরে এসব আলোচনা করে নিন। ইনভেস্টমেন্ট, কার কি স্যালারি, কার কি কন্ট্রিবিউশন হবে সংসারে, সব আলোচনা করুন। বাবা মাকে দেখা দেখির দায়িত্ব কি দুজনেরই আলাদা থাকবেন একটা মাঝখানের জায়গায়, তোমার বাবা মা তুমি, আমার বাবা মা আমি। তারপরে কেউ বেশি অসুস্থ হলে দুজনে মিলে কি করব, বি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, বিয়েটা কিন্তু ওই 6 মাস মতন একটা হানিমুন পিরিয়ড থাকে, তারপরে বাস্তবতার মাটিতে যখন আছড়ে পড়েন না, তখন কিন্তু সব এই জন্য নষ্ট হয়ে যায়। তারপরে থেকেই তো আসল বিরোধটা শুরু হয়। প্রথম 6 মাস ভাল লাগে, তার আগে তো মেহেন্দি সঙ্গীত, রিসেপশন, প্রি ওয়েডিং শ্যুট, নর্দমায় গিয়ে শ্যুট করলেও ভাল লাগে। আর তারপরেই তো অ্যাব্রডে একটা হানিমুন, ফেসবুকে ছবি দেওয়া, সব চলছে, নেমন্তন্ন টেমন্তন্ন খাওয়া। 6 মাস বাদ থেকে তো আসল ধাক্কাটা শুরু হয়। তাহলে আমার মনে হয় আগে এগুলো আলোচনা করে নিন, যে কে কোনটা কন্ট্রিবিউট করবো সংসারে, কে কী খরচা দেবো, ইএমআই থাকলে কে কিসের দামটা দেবো। আমার মনে হয় সেটা বেটার অপশন। আর মেয়েদেরও এটা বলতে চাই, মানে অনেক মেয়েকে দেখি সারাক্ষণ সোশ্যাল মিডিয়া কাঁদুনি গাইছেন, মেয়েদের কোনো বাড়ি হয় না, কেন হয় না সেটার চিন্তায় যান। কেন আপনাদের নিয়ে এই আলোচনা হয় না যে আপনার কি স্যালারি, আপনার কি ইনভেস্টমেন্ট, আপনার কি প্রসপেক্ট চাকরিতে, আপনার বাড়ি কেনার কি প্ল্যান, আপনার গাড়ি কেনার কি প্ল্যান, কেন আপনাদের নিয়ে এই আলোচনাগুলো নেই? কেন এখনো আপনাদের নিয়ে এটা আলোচনা হবে যে আপনার কি গায়ের রং, আপনার বাবার কি পয়সা? আর ছেলেদেরকেও বলতে চাই, কেন আপনাদের নিয়ে আলোচনাটা হয় না যে আপনি রান্না করতে পারেন কিনা, বাড়ি ঘরের কাজ জানেন কিনা, আপনি একদিন কাজের লোক না এলে সামলাতে পারবেন কিনা, বা বাচ্চা হলে আপনিও তাকে রাত্রিবেলা দেখতে পারবেন কিনা। এইগুলোই জরুরি। যদি সমাজ বদলাতে হয় তাহলে এগুলো হতে হবে। সবাইকে সব কিছু শিখতে হবে। কোথাও এটা ডিসাইড করে দেওয়া হয়নি মেয়েদের কাজ রুটি বেলা, রান্না করা, কাপড় কাচা, আর ছেলেদের কাজ শুধু বাইরে গিয়ে রোজগার করা। মেয়েদেরকেও জানতে হবে 100% যদি আজকে কোনো কারণে আমার স্বামীর চাকরিটি চলে যায়, অসুবিধা হয়, আমি যাতে সংসারটা টানতে পারি। আর ছেলেটিকেও শিখতে হবে যে আমার ওয়াইফ যদি সময় দিতে না পারছেন, সংসারের কাজে যেন আমি কন্ট্রিবিউট করতে পারি। সেই দিন কিন্তু সত্যি সত্যি ইকুয়ালিটি আসবে। তার আগে ইকুইটির কথা হবে, যে অ্যাকাউন্টেবিলিটির কথা উঠতে হবে, যে কে সংসারের জন্য কতটা কার্যকরী। আমি শুধু অধিকারের কথা বলবো, কোনো দায়িত্ব নেব না, কোনো কর্তব্য নেব না, এটা তো হবে না। আর শুধু দায়িত্ব কর্তব্য করবো, আমার কোনো অধিকার থাকবে না, সেই জন্য পুরুষ মানুষ আজকে এখানে এসে দাঁড়ালেন। ওনারা তো বলেনি, নেই যে আপনি বলছিলেন প্রথমেই কথাটা, যে আমাদের বাবারা কোনোদিন ভাবেননি তাদের কি অধিকার। অফিসে গিয়েও দেখবেন যারা কোম্পানিতে কাজ করেন, তারা নিজেদের অধিকারটা কখনো বলেন না। আবার একদল অধিকার করতে গিয়ে কোম্পানি তুলেই দিলেন। একটা সময় ছিল না তাদের এত বেশি অধিকারের কথা বলেছেন। আমরা দেখুন তো, একটা কথা বলি আপনাকে, রাজ্যের ক্ষেত্রে আমরা খালি ভাবি, বা দেশের ক্ষেত্রে আমরা কি পাবো, আমরা কেউ ভাবি আমরা দেশকে কি দেব, আমরা রাজ্যকে কি দেব, কোম্পানিকে আমরা কি দিচ্ছি? আমাদের এই চিন্তা আছে? আমরা সারাদিন ভাবছি আমরা কি পাবো। এই করতে গিয়ে বিভিন্ন কোম্পানি লাটে উঠে গেছে, রাজ্যটা লাটে উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমাদের অ্যাকাউন্টেবিলিটি আছে আমাদের দেশের প্রতি, রাজ্যের প্রতি, তাহলে সংসারের প্রতিও থাকতে হবে। পুরুষ মানুষ শুধু ভাবছেন সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য হলো কিনা, আর অধিকাংশ মেয়ে মনে করছেন, বহু মেয়ে আছেন কিন্তু যারা এখনো সংসার
দেখছেন, সামলাচ্ছেন, সমান কাঁধে কাঁধ বাজিয়ে লড়ছেন, কিন্তু একটা বড় অংশের মেয়ে তৈরি হয়ে উঠছেন যাদের বাড়ি থেকেও শেখানো হয় না তুমি বিয়ে হয়ে গেলে বা সংসারের প্রতি তোমার একটা কর্তব্য আছে, কর্তব্য শিখতে হবে, অ্যাকাউন্টেবিলিটি হতে হবে, ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল এভরিওয়্যার। আপনার কোম্পানিতে আপনি কাজ না করে মাইনে পাবেন? যদি আপনি কাজ না করেন আপনাকে টাকা দেবে মাসের শেষে? তাই না? কি ধরিয়ে দেবে? পিঙ্ক স্লিপ ধরিয়ে দেবে, ইউ আর ফায়ার্ড। তাহলে সংসারে কেন আপনার সেটা থাকবে না? সবাইকে সব জায়গায় অ্যাকাউন্টেবল হতে হবে। আপনি স্কুলেও যখন পড়তেন আপনি 2 বছর ফেল করলেই তো টিসি ধরিয়ে দেবে, তাহলে সংসারের কাজে কেন ফেল হবে না সেটা? তাই না? সবাইকে সব শিখতে হবে। এবং ছেলেদেরকে আমি বারবার বলতে চাই, আপনি বললেন না ইউথের কথা, এই ছেলের মায়েদেরকেও শেখাতে চাই যে আপনার বাবুকে কাজকর্ম শেখাবেন। আর মেয়ের মায়েদের বলতে চাই মেয়েদেরকে অ্যাকাউন্টেবল হতে শেখান সংসারের জন্যে। ইটস ভেরি ভেরি নেসেসারি যে আপনার মেয়েও যেন সংসারের প্রতি অ্যাকাউন্টেবল হয়। আর সবাইকে কাজ শিখতে হবে। আচ্ছা, বিদেশে আজকে চলে গেলে সব কাজ নিজেকে করতে হবে না? নিজের গাড়ি ধোয়ানো থেকে বাসন মাজা, এভরিথিং ইউ হ্যাভ টু ডু। তাহলে এখানে থাকলে কেন করবো না আমরা? করতে হবে। একদমই। এখান থেকে জাস্ট কয়েকটা প্রশ্ন আমার মাথায় আসলো, মানে যেগুলো তুমি বললে যে প্রত্যেকটা জিনিসই প্র্যাকটিক্যালি খুবই ভ্যালিড। আমরা যে তুমি বললে না প্রথম 6 মাস তো একটা হানিমুন হ্যাঁ, পিরিয়ড চলে, খুবই ভালো লাগে একটা সোশ্যাল মিডিয়া সে আপনি চাকরি করতে গেলেও দেখবেন ওই কোম্পানিটা খুব ভালো লাগছে প্রথম 3 মাস, ভীষণ ভালো। দেখবেন নতুন কলেজে পড়া ছেলে মেয়েও, কারেক্ট, এদের সামনে বেশিক্ষণ বসবেন না। নতুন বিয়ে হওয়া ছেলে মেয়ে, নতুন কলেজে পড়া ছেলে মেয়ে, নতুন চাকরিতে ঢুকেছে হঠাৎ করে, বিশেষ করে প্রথম চাকরিতে যারা ঢুকেছে, ঠিক, এদের সামনে বসলে আপনি সারাক্ষণ প্রশংসাই পাবেন, তারপর আসল চিত্রটা বুঝতে পারবেন। একদমই। এবার হ্যাঁ, অনেকে আজকের দিনে যাদেরকে আমরা জেনজি বলছি, ঠিক আছে, বা মিলেনিয়ালস যারা আছে, অনেকেই তারা হয়তো এই ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, যে অ্যাডাপ্ট করছে, কারণ আজকে যে ইনফরমেশনটা, ধরুন আমাদের যারা ভিডিওটা দেখছে বা যারা এরকম ইনফরমেশনস দেখে, তারা হয়তো হ্যাঁ অনেকে আছে ওপেন মাথা নিয়ে কন্টেন্ট দেখে বা কিছু কনজিউম করে, যে ঠিক আছে আমি অত বুঝদার না, দেখি তো কি বলতে চাইছে, একটা নেওয়ার একটা মানসিকতা আছে। তারা হয়তো চাইছে হ্যাঁ এটা তো ঠিকই, এরকম তো অ্যাকচুয়াল করলে ব্যাপারটা মন্দ হয় না, আমারও কোনো প্রবলেম নেই কন্ট্রিবিউট করতে। কিন্তু প্রবলেম হয় যখন দুটো জেনারেশন চলে আসে, একটা হচ্ছে মা বাবার জেনারেশন, ওটাই সবচেয়ে ডেঞ্জারাস। হ্যাঁ, আর একটা হচ্ছে এখনকার দিনের জেনারেশন। এবার এই যে কনভিন্স করাটা, যে কনভিন্স হয়তো করার দরকার নেই তো। তো ওরা কি করে একসাথে আমি তো ব্যাপারটা বাবা deal মাদেরকে করবে? বলি যে আপনারা একটু কম কথা বলুন। এই ছেলে চাকরি পেলে বিয়ে দেওয়ার জন্য পাগল, মেয়েটা হয়তো বিয়ে করতে চায় না, মেয়েটা চায় একটা চাকরি পেয়েছে নিজের মতন থাকবে, মেয়ের মাথা খেয়ে ফেলছে। লোকে বলবে আমরা তোদের পয়সায় তোর পয়সায় খাচ্ছি। আরে হোয়াট ইজ দিস? অনেক মেয়ে আছে আজকালকার দিনে বিয়ে করতে চাইছেন, অনেক ছেলেও আছে। বাবা আমার কাছে এসে তো অনেক ছেলে বলে না দিদি আমি বিয়ে করতে চাইনি, বিয়ে করে কি হলো 3 মাসের মধ্যে বউ চলে গিয়ে সে একটা অশান্তি। তো আমার কথা আজকে বাবা মাকে বলতে চাই, ছেলে মেয়ে উভয় বাবা মাকে, আপনারা বড় করেছেন ছেলে মেয়েকে, পড়াশোনা শিখিয়েছেন, হয়তো চাকরি বাকরিও হয়েছে ওদের, ব্যাস এইখানে আপনাদের কর্তব্যটা শেষ হয়ে গেছে। বিয়ে যদি ওরা করতে না চায় তাহলে প্লিজ ওদের পেছনে লাগবেন না, ওদের বুঝে নিতে দিন, ওদের জীবনটা ওদের মতো কাটাতে দিন। এটা আগের জমানা নেই। আর বিয়েটা এত নেসেসারি নয় লাইফের জন্য, ওরা বুঝে নেবে ওরা কি করবে। আর বিয়ের পরেও প্লিজ মেয়ের মা এবং ছেলের মা দুজনকেই বলতে চাই ওদের লাইফে এত ইন্টারভেন করবেন না। আপনারা এত ওই একটা ছেলে একটা মেয়ে সবসময় ইনসিকিউর আপনারা, এক্স্যাক্টলি, যে ভাবছেন মেয়ের মাও ভাবছে আমার মেয়ে পর হয়ে গেল, ছেলের মা তো ভাবছেই আমার ছেলে পর চলে গেল। আপনার বিয়ে দিয়ে দিচ্ছেন হয়ে গেছে, ওদেরকে জীবন বুঝে নিতে দিন না। আপনারা সব বিষয়ে এত নাক গলান কেন? তাদের ওই ইনসিকিউরিটি থাকে না, যে সারা জীবন ধরে মানুষ করলাম না কেন, আপনি তো আপনার আজকালকার বাবা মায়েরা মোটামুটি সবাই অর্থনৈতিকভাবে সচ্ছল, মোটামুটি। আগেকার দিন তো নেই যে ছেলের পয়সায় খাওয়ার, কমই আছেন, এরকম নেই বলবো না, আছেন। তা আপনারা কেন, আপনারা নিজেরা তখন ঘুরে ফিরে থাকুন, নিজেদের একটা জগৎ তৈরি করুন। বহু মাই আছেন, ছেলের মা এবং মেয়ের মা, যাদের তো এই ছেলে আর মেয়ে ছাড়া কোনো জগৎ ছিল না, তারা তো নিজের হাজবেন্ডের সঙ্গে সম্পর্কটি পর্যন্ত তলানিতে গিয়ে ফেলে দিয়েছেন ছেলে আর মেয়ে নিয়ে দৌড়োদৌড়ি করতে গিয়ে। তাহলে তাদের তো আর কিছু নেই এখন, তারা কি করবেন বুঝতে পারছেন না। ছেলে আর মেয়েও চলে যাচ্ছে হাত থেকে, তাহলে আমি কি করব? কিন্তু এই করতে গিয়ে ওদের যে জীবনগুলো নষ্ট করে দিচ্ছেন সে তো আপনারা বুঝতে পারছেন না। মানে দুটো জেনারেশনটাই নষ্ট হয়ে যাচ্ছে, দুটো জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। ছেলে মেয়েরা আজকালকার দিনে বিয়ে করতে চায় না, তারপরে বলবে বিয়ে করার পরে ঝামেলা বলবে একটা বাচ্চা নিয়ে নে। আরে এটা কোনো সলিউশন? একটা বাচ্চা নেওয়ার জন্য অনেক প্রস্তুতি লাগে তার আগে। এটা আগেকার দিন নেই যে বিয়ে হয়ে একটা বাচ্চা হয়ে গেল। একটা বাচ্চা তখন হয়ে যাওয়া মানে নিজেদের মধ্যেই বনিবনাটা গড়ে ওঠেনি, সে বাচ্চাটার লাইফটা তো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক বাচ্চা ছোটবেলা থেকে ট্রমাকে, আর বাবা মা সারাদিন ঝগড়া করছে, বনিবনা নেই, এটা বাচ্চাটা কি দেখে বড় হচ্ছে? আইদার মেয়েদের প্রতি বিরক্তি হয়ে যাবে, না তো ছেলেদের প্রতি বিরক্তি। ওদের প্রতি যে আমার বাবাই খারাপ, আর না বাবা খারাপ কি মা খারাপ, ভবিষ্যতে গিয়ে তারাও একই জিনিস হয়ে যাচ্ছে।
বাচ্চা নিয়ে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে এগুলো কোনো সলিউশন? এই যে ডাবল ইনকাম নো কিড, এই যে কনসেপ্টটা চলছে পৃথিবীতে, এই জন্যই তো হচ্ছে এসব। ওরা ভাবছে আমরা রোজগার করবো, আমরা খাবো দাবো ফুর্তি করবো, আমাদের জীবনটা চলে যাবে শেষ। তো অসুবিধে কোথায় এটা হলে? জনসংখ্যা তো ভারতবর্ষের তো কম না, না কমলো, আমার উপর আবার অনেকে রেগে যাবেন। হ্যাঁ, যে নিজের বংশ বাড়াতে হবে। কিসের আপনি মানে বংশ বাড়িয়ে কি হবে এমন আমি বুঝতে পারছি না। কি অসুবিধা কোথায়? না যদি বাড়ে, ওরা যদি না চায়, কি প্রবলেম কোথায়? এক্স্যাক্টলি। সেটা তো সম্পূর্ণ ওদের ডিসিশন, ওদেরকে বুঝতে দিন না। ওরা যদি মনে করো ওরা বাচ্চা চায়, ওরা চাইবে। এগুলো তো ভীষণ প্রাইভেট কথা মানুষের, ভেরি ভেরি পার্সোনাল। ওরা ঠিক করবে ওরা কি করবে, ওদের যখন মনে হবে বাচ্চা নেওয়ার কথা ওরা নেবে। সব কিছুর মধ্যে যে আমাদের না আসলে প্যারেন্টিংটা খুব বাজে, আমাদের দেশের বিশেষ করে এত বাজে প্যারেন্টিং না, সব কিছুর মধ্যে গিয়ে আমাদের পড়েন সবাই। আর মেন কনসার্ন থাকে বিয়ের পরে আত্মীয় স্বজনের আরো বেশি। শুধু আত্মীয় স্বজন বলে না, বাবা মা আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই ছেকে ধরে। ছেলে মেয়ে দুটোর জীবন নাজেহাল। এক্স্যাক্টলি। এটা কেউ বুঝতেই পারছেন না। আর এই মানে টপিকটা রিলেটেডই বলবো, যেটা তুমি একটু আগে বললে যে বিয়ে করার আগে এই যে অ্যাকাউন্টেবিলিটি এইগুলো দেখে নাও, এটা তো ঠিক আছে যারা হয়তো মানে সেই অ্যাটলিস্ট সেন্সটাও আছে দুজনের মধ্যে, কাজের প্রতি তার কিছু থেকেও বড় জিনিস ইচ্ছা আমরা আছে। বারবার বলছি, সরকারের সঙ্গে কথা বলতে চাই, 7টা টেস্ট হওয়া খুব জরুরি, যেটা কথা হয়েছিল কিন্তু আর সরকারি ছিলমোহর পড়েনি। প্রত্যেকটি ছেলে মেয়ের বিভিন্ন রকম টেস্ট হওয়া জরুরি। এই থ্যালাসেমিয়া, যে ধরুন আপনিও থ্যালাসেমিয়ার ক্যারিয়ার, আপনার ওয়াইফও তাই, তো আপনার ছেলে মেয়ে হলে তো তার থ্যালাসেমিয়া হবেই। সাইকোসোম্যাটিক টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ দরকার। HIV সবার টেস্ট হওয়া দরকার। তারপরে জেনেরিক যে রোগগুলো হয় সেগুলোর দরকার, কার কি আছে। ইভেন সুগার, প্রেশার, কার কীরকম অবস্থা, সেগুলো সব দরকার হওয়া। এই টেস্টগুলো হওয়ার পরে রেজিস্ট্রি ছাড়পত্র হবে। হলো হয় কিছু আমাদের দেশে? না, এরকম আছে কিছু? এই 7টা টেস্ট হওয়ার পরে তবে রেজিস্ট্রি ছাড়পত্র হবে। আবার এসব করতে গেলে সেখানে আরেকটা চক্র গজিয়ে উঠবে, পয়সা নিয়ে ছাড়পত্র দিয়ে দিচ্ছে, কোনো টেস্টই হলো না, ভুলভাল ফলস রিপোর্ট হবে। এই তো আমাদের দেশ। করাপশন সব জায়গায়। আর করাপশন বাদ দিয়ে কিছু হবে না, পৃথিবীর কোনো দেশেই হয়নি, কিন্তু আমাদের দেশের তো কতগুলো মুশকিল আছে না। আমি বলি বিদেশে না আছেন অনেক, এই যে মানে কি বলবো, ড্রাগ লর্ডস আছেন, মাফিয়াজ আছেন, তারা না চট করে কি হয়, তারা নিজেদের ওই সাম্রাজ্যটা নিয়েই থাকেন, তারা এই ছোটোখাটো এই জিনিসের মধ্যে ঢুকে পড়ে না। আমাদের দেশের মুশকিলটা কোথায় আমি বলবো, আমরা আগে পলিটিক্স করতে এসে তারপরে বিজনেসম্যান হয়ে উঠি, তারপরে না আমাদের পলিটিক্সটাও হয় না ব্যবসাটাও হয়। আর বেশিরভাগ জায়গায় আগে ব্যবসাদার তারপরে পলিটিশিয়ান, তার ফলে ওনাদের এই অতিরিক্ত টাকা চুরি করে নেবো, অতিরিক্ত সব করে, এটা ভাবেন না ওনাদের আছে। তারপরে ওরা না পলিটিক্সটা তারপরে করতে এসছেন, তখন ভাবছেন এটাই করব, দেশটার উন্নতি করবো বা কিছু। আমাদের এখানে তো আগে সবাই পলিটিশিয়ান, তারপরে ভাবছেন ব্যবসাটা করবো না, তখন মানে যতটা লুটে নিতে পারি, ইনভেস্ট করবো না যতটা লুটে নিতে পারি, কতদিন থাকবো তো জানি না, এখানে গন্ডগোল হয়ে যাচ্ছে সবকিছু। আজকে তো তার চিত্র দেখতে পাচ্ছি আমরা। তার ফলে আর আমি তো মনে করি, সবসময় বলেও এসেছি ওপেন চ্যানেলে যে সবার একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকতে হবে। আমি MP হব কি আমি MLA হব, আমি কাউন্সিলর হব, মিনিমাম একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা দরকার, সবার একটা সবকিছু থাকা দরকার। নিশ্চয়ই চাকরির পরীক্ষার জন্য চাকরি আছে। আর এটা যদি সেবা হয়, জনগণের সেবা, তাহলে তো তার জন্য এত ভাতা টাতা যে MLA MP সবার দরকার ছিল না, এটা তো সেবা। আর যদি এটা প্রফেশন হয়, যদি টাকা পয়সা এত থাকে, তার জন্য কিন্তু পারফরমেন্স অ্যাপ্রাইজাল হওয়া দরকার প্রত্যেক বছর। তোমার কতদিন অ্যাটেন্ডেন্স, তুমি কি কোয়েশ্চেন কটা করলে, কি করলে, তোমার কি পারফরমেন্স সারা বছর, তোমার তল্লাট জুড়ে কি কাজ করেছো, সব করেছো, সেটা হতে হবে। এই যে আছে ধরুন কেউ একবার MP বা MLA হয়ে গেল, তারপর 5 বছর থাকতে পারলেই তো সব। কিন্তু কেন? আমার কাছে কথা, সেটা তোমার চাকরিতে কি তাই হয়? একটা কোম্পানির চাকরিতে আমি ঢুকেছি, আমার কোনো পারফরমেন্স নেই, আমার ইনক্রিমেন্ট হবে? এটা তো আমি ধরে নিচ্ছি এটা তো যদি চাকরি হয় আর প্রফেশন, আর যদি দেশ সেবা হয়, তাহলে এসব কিসের দরকার? তাহলে তো নিঃস্বার্থ দেশ সেবা, দরকার নেই। কিন্তু যদি এটা হয় যে আমার এত টাকা মাইনে, আমার সব এত কিছু ফ্রি, এত পার্কস, যেটাকে বলে পার্কস, তাহলে আমি কেন লোকের কাছে জবাবদিহি করবো না? অ্যাগেইন অ্যাকাউন্টেবিলিটি, ওয়্যার ইজ দ্য অ্যাকাউন্টেবিলিটি? আর আমি উইদাউট এনি এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি কোনো বড় কোম্পানিতে ঢুকতে পারি? কারণ এটাও তো সেই রকমই, আজকে আমি এই দলে আছি, আমি আবার কালকে ওই দলে শিফট করে যাচ্ছি, তাহলে কোম্পানি শিফট করার মতোই তো হচ্ছে। যেখানে আমি পার্কস বেশি পাচ্ছি, যেখানে আমি সুযোগ সুবিধা বেশি পাচ্ছি, আমি তো চলে যাচ্ছি, এখানে আমার পোষাচ্ছে না, তাহলে কেন আমি পাবো না? তাহলে কেন আমার জনগণ আমার অ্যাকাউন্টেবিলিটি দেখতে চাইবে না? আমার কেন পারফরমেন্স অ্যাপ্রাইজাল হবে না? সেই দিন লোকের মধ্যে ভালো কাজ করার
উৎসাহ যাবে, ও বাবা ওর হলো, ও তো বেশি পেলো, তাহলে আমাকেও কাজ করতে হবে। আমি টাকা করে একটা কথা বলেছি, কিচ্ছু না, কাউন্সিলররা নিজের এলাকাটা করুন, এমএলএ আপনারা নিজেদের এলাকাটার উন্নতি করুন, এমপি আপনার কাছে 7টা কি 8টা কনস্টিটুয়েন্সি থাকে, নিজেদের এলাকাটা শুধু উন্নতি করুন, দেশের চেহারাটা বদলে যাবে। এক্স্যাক্টলি। যে যার নিজের কাজটা করুন, বাকি অন্যের কাজ করতে আপনাকে দেখতে যেতে হবে না। আপনি শুধু নিজের জায়গাটা করুন, নিজের দপ্তরের উন্নতি করুন, দুর্নীতি বাদ দিয়ে, দেখুন দেশের চেহারাটা কি হয়। একদম। আজকে 4 তারিখের পর কতটুকু দিন হয়েছে, এই যে যে কাজগুলো করার কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভা থেকে করা হচ্ছে, কটা দিন হয়েছে, এর মধ্যে কিন্তু রাজ্যের চেহারাটা বদলাচ্ছে। আমি কিন্তু কোনো দল টল করি না, আমি একটা সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন এত বছর ধরে টানছি, কিন্তু হ্যাঁ, আমি তখনও শাসক দলের অন্যায় দেখলে কথা বলেছি, আজকেও ভুল দেখলে বলবো, কারণ আমার সেটা দরকার নেই। আমার কাছে পুরুষ মানুষ ছাড়া কিছু ম্যাটার করে না, এবং তাদের পরিবার, তাদের জন্য এখন অবধি কেউ কিছু ভাবেননি। কাজী আমি কারুর ভালো মন্দ নিয়ে বল, কিন্তু যেটুকু হয়েছে সেটা তো বলতে হবে। আজকে তো বলতে হবে যে যেহেতু অভয়ার মতন একটা কেসে যদি ফাইল খোলা হয়, যদি শাস্তি পান, সেটা তো অত্যন্ত প্রশংসার। কিন্তু সঙ্গে বলতে চাইবো, ঠিক তার আগের বছর 9th আগস্টে কিন্তু যাদবপুরে একটি ছেলে চলে গিয়েছিল, তার ফাইলটাও যেন খোলা হয়। আমাদের ডিমান্ড কিন্তু এইটুকু। আগাগোড়া আমি কিন্তু একটাই কথা বলতে চেয়েছি, মেয়েদের জন্য আইন আছে, প্রয়োজন, মেয়েদের সুরক্ষা প্রয়োজন। আজও এই দেশ জুড়ে বহু মেয়ে প্রত্যেক দিন প্রচুর অত্যাচারের শিকার, কিন্তু সেগুলো কি ভাবা হয়? আমি মেয়েদের কলেজে লেকচার দিতে যাই, মানে অ্যাবসলিউটলি মেয়েদের কলেজ, গতকালও গিয়েছিলাম। মেয়েদের কিন্তু প্রচুর সমস্যা আছে, যেগুলো নিয়ে কিন্তু কথা হয় না। আমরা মেয়েদের অত্যাচারটাকে শুধু রেপ আর ডোমেস্টিক ভায়োলেন্সে আটকে রাখলাম। বহু মেয়ের বহু সমস্যা আছে, সেটা নিয়ে আমরা কথাই বলছি না। রেপও একটা বিরাট সমস্যা, এবং রেপ কিন্তু পৃথিবীর সমস্যা, এটা শুধু ভারতবর্ষের তো নয়। আমি তো এখনো মনে করি, যারা যদি রেপ সত্যিই ধরা পড়ে, যেটা সত্যিই রেপ, তার তো 1 সেকেন্ড ভাবা উচিত না, তাকে নিয়ে মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু হয় কি আমাদের দেশে, রেপ করে জামিন পেয়ে ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে, তাই না? তাদেরকে অনেক সময় গাঁদা ফুলের মালা দিয়েও বরণ করে আনা হয়, সেটা কি উচিত? উচিত না। কিন্তু আমার কাছে কথা, আরো মেয়েদের অনেক সমস্যা আছে, সেগুলো নিয়ে কোনো কথা হয় না। আমাদের একটাই বক্তব্য, যে মেয়েদের জন্য সব হোক, মেয়েদের জন্য সমস্ত প্রকল্প, সমস্ত ভাতা, সব আইন ওয়েলকাম। আমরা শুধু একটাই কথা বলি, যে পুরুষ মানুষের এবং তাদের পরিবারের জন্যও ভাবা হোক, কারণ সেই পরিবারেও অনেক মহিলা আছেন। জানতে চাই তাদের কথা কি ভাবা হবে? এই যে সমস্ত সুরক্ষার আইন হচ্ছে আবার নতুন করে, তারা কি বিচার পাবেন গেলে? তাদের কথা কি থানায় থানায় শোনা হবে? তাদের কথা কি আবার নতুন গঠিত ওমেন্স কমিশনে গেলে হবে? তাদের চিঠি কি মর্যাদা পাবে? আজকে বলতে চাই, অভয়ার বাবা যেমন একজন পুরুষ, স্বপ্নদ্বীপের মাও কিন্তু একজন নারী, তাই না? আমি স্বপ্নদ্বীপের বাবা একজন পুরুষ এ কথা বলবো না, যেহেতু আমি পুরুষ অধিকার কর্মী, আমি সেটা সাইডেই রাখলাম। কিন্তু আজকে অভয়ার মা যেমন একজন নারী, তিনি আজকে বিধায়ক হয়ে এসেছেন জিতে, তিনি নিশ্চয়ই বিচার পান, চরম বিচার হোক। কিন্তু স্বপ্নদ্বীপের মাও কিন্তু একজন নারী, স্বপ্নদ্বীপের বাবা একজন পুরুষ। স্বপ্নদ্বীপও কিন্তু 18 বছর বয়সে অনেক স্বপ্ন নিয়ে পড়তে এসেছিল, অকথ্য অত্যাচার সহ্য করে তাকে মারা যেতে হয়েছে। চাইবো তার ফাইলটাও খোলা হোক, এটুকুই আমাদের চাওয়া। আমাদের কিন্তু আর কোনো চাওয়া নেই। আমাদের মেয়েদের সঙ্গে আমার তো কোনো বিরোধ নেই, আমাকে অজস্র মেয়ে ভালোবাসেন। আমি একদম পিওরলি মেয়েদের কলেজে লেকচার দিতে যাই, সেখানে গিয়ে শুনি ফার্স্ট ইয়ারে মেয়েদেরকে ভর্তি করা হয়েছে সম্বন্ধ পাওয়ার জন্য, শুধু পড়াশোনা করানোর জন্য না। এই সমস্যাগুলো নিয়ে কে ভাববেন? কে ভাববেন এই সমস্যাগুলো নিয়ে? এখন এই যে বাল্য বিবাহ, অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে, 14-15 বছর মেয়েরা এখনো, মানে বেশিরভাগ মেয়েদের মধ্যে এখনো বিয়ে ছাড়া কোনো ডেস্টিনি নেই, কোনো ফোকাস নেই তাদের লাইফে। এগুলো নিয়ে ভাবা হবে কেন? যারা মেয়েদের নিয়ে এত কাজ করেন, সারাদিন সোশ্যাল মিডিয়া জুড়ে লেখালেখি করেন, তারা কবার ভাবেন এগুলো নিয়ে? এখনো কেন এটা হবে স্বাধীনতার 79-80 বছরে এসে? কেন হবে এগুলো? পরিযায়ী শ্রমিক, খাদান শ্রমিক, ইটভাটার যে মহিলারা কি ন্যাক্কারজনক জীবন যাপন করেন, কে ভাববেন তাদের নিয়ে? ভেবেছেন কেউ? সারাদিন সোশ্যাল মিডিয়াতে আমাকে গালাগাল করলেই তার সবকিছু সমাধান হবে না, রাস্তায় নামতে হবে ভাই। এই যে এত পুরুষ মানুষের মা, বোন, স্ত্রীরা, তাদের মেয়েরা রয়েছেন, তাদের নিয়ে কে ভাববেন? তারা তো নারী। নাকি একজন পুরুষের আত্মীয় হওয়ার সুবাদেই তাদের জন্য আর কিছু করা হবে না? এটাই তাদের অপরাধ? আইপিসি সিআরপিসি এই যে বদল হয়েছে, হ্যাঁ, এই যে পশ্চিমবঙ্গে এটা, মানে এটা ল কমিশনে যেতে হয়, তো তার সাইন হয়ে আসে সবকিছু, সেগুলো করানো হয়নি। কে জানতেন এগুলো? কজন? এই অ্যাওয়ারনেস কে করবে? রাজ্যের, রাষ্ট্রের তরফেই তো এগুলো করতে হবে। কজন জানেন? আমি এরকম মানুষও দেখলাম, যিনি বই লিখছেন রাইটসের উপরে, তিনি জানেন না।
এরকম বহু মানুষ আছেন, তারা মিডিয়ায় থাকতে পারেন, পুলিশে থাকতে পারেন, কোর্টে কোর্টে আছেন, বহু মানুষ এরা রাইটস নিয়ে লড়াই করছেন, আমি দেখিয়ে দেবো, তারা জানেন না। সাধারণ মানুষ তো তার অনেক পরে আসেন। এক্স্যাক্টলি, মানে এই অ্যাওয়ারনেসটা থাকা তো দরকার, অনেকে জানেই না। কেউ জানে না। হ্যাঁ, ভারতীয় ন্যায় সংহিতা বিজিনেস জিনিসটাই কি, এটা কোথায় অ্যাপ্লিকেবল, বা না না, সব যে চেঞ্জ হয়ে গেছে। আইপিসি। এইবার আমি বলি, একটি সাধারণ মেয়ে থানায় গেলেন, তিনি তো করে আসবেন 498A তে, কিন্তু ওটা তো নেই, একদমই নেই। এবার কোনো পুলিশ অফিসার যদি তাকে ঘোরাতে চান, তিনি তো পরে বলে দেবেন আপনার তো এটা হয় ভ্যালিডই হয় না। ভ্যালিড নয়, তো কি হবে? তাহলে আমি একটা কথা বলি, যারা মহিলাদের নিয়ে কাজ করেন, মেয়েদের এনজিও, তাহলে কি তাদের দায়িত্ব হয় না এটা? মেয়েদের নিয়ে এই অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করানো। আমরা কিন্তু করছি ছেলেদের নিয়ে, আমরা কিন্তু পডকাস্ট ইভেন্ট চালু করেছি, মেন কি বাত বলে, আমাদের যে নিজস্ব ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু এগুলো নিয়ে আমরা পডকাস্ট পর্যন্ত করছি। তাহলে এগুলো দায়িত্ব নয়? তাহলে আমার পেছনে না লেগে, আমাকে ট্রোল না করে, মেয়েদেরকে অ্যাওয়্যার করে তুলুন, মেয়েদেরকে শিক্ষিত করুন। গ্রামে গঞ্জে মেয়েরা নিজেদের প্রকল্প, নিজেদের আইন, নিজেদের নিয়ে কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না। এই যে রেপ কেসের ক্ষেত্রে, ফেক রেপ কেস আপনারা অনেকেই করেছেন, এত তার ফলে সত্যি যারা রেপড না, তাদের কেস আজকাল নিতেও চায় না থানাতে, অনেক সময় হাসে লোকে, এই এসছে আবার একজন। এটা তো ঠিক না। তার ফলে যেই মেয়েটি সত্যি সত্যি রেপড হলেন, তার তো জোরটা কমে যায়, তার অভিযোগের জোরটা নষ্ট হয় না, লোকে হাসে, ওই দেখ আবার গেছে মনে টাকা আদায় করার ধান্দা। তার জন্য কি এটা খুব সম্মানজনক? এই যে তুমি একা বা তোমার এই যে পুরো কমিউনিটি, তুমি যেভাবে ব্যাপারটা বানাচ্ছ, তোমার সংস্থা থেকে শুরু করে, তোমার কি মনে হয় এই যে ধরো আমরা যে প্রবলেমগুলোর কথা বলছি, হয় না যে প্রবলেম তো অনেকে আঙুল তুলে দেখাতে পারে, যেটা তুমি বললে যে সলিউশনটা তো অনেকে করতে পারে না, শুধু ফেসবুকে দুটো কমেন্ট করলে তো সলিউশন হবে না, সেটা আপনারা নেবে। ফেসবুকেও হোয়াটসঅ্যাপেও আন্দোলন করে কিন্তু কোনো লাভ নেই, রাস্তায় নামতে হবে এবং বুঝতে হবে এটা কিন্তু শুধু আইনি লড়াই নয়, এটা সামাজিক লড়াই, মনস্তাত্ত্বিক লড়াই, এবং সর্ব জায়গায় ছড়িয়ে দিতে হবে। আজ বারবার আমি এটা বলতে চাই যে সত্যি যদি মেয়েদের নিয়ে কাজ করছেন, তাদের নিয়ে ভাবুন, তাদের সত্যিকারের প্রবলেমগুলো কোথায়, সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করুন এবং সেই ভেতরে ঢুকুন। কত শুধু শুধু ফেসবুকে মানে আমার নাম নিয়ে নিজের রিচ বাড়াবার জন্যে এগুলো করবেন না, এগুলো করে বিশেষ লাভ হবে না। হ্যাঁ, ওটাই সোশ্যাল মিডিয়াতে তো ওটাই, মানে যে একটু বেশি পপুলার বা জানেন, আমার নামটা ট্যাগ করে নিয়ে নিজের রিচ বাড়িয়ে লাভ হবে না। কে বলতে পারে আপনি আমার নামটা নিয়ে আমার রিচটা বাড়িয়ে দিচ্ছেন? তখন লোকে আমায় খুঁজতে শুরু করেন না, যে এই বারবার এই ভদ্রমহিলার নাম দিচ্ছে, দেখি তো ইনি কে, ঠিক তাই না? হ্যাঁ, বাট মোস্ট অফ দ্য কেস অভয়ার সময় যেটা হয়েছিল, আমাকে এত গালাগাল, কিন্তু 9 তারিখের পরে 10 তারিখে প্রথম পোস্ট আমার ছিল যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে দেখতে পেলাম না, মহিলা কমিশন কোথায়, এরকম বড় একটা ঘটনায় এখনো খুঁজলে পাবেন। প্রথম পোস্ট আমি দিয়েছিলাম, তাদের কাউকে দেখছি না এই ঘটনায়। তো আমি তো একজন আদ্যান্ত পুরুষ অধিকার কর্মী, আমার তো এই ব্যাপারটা নিয়ে আন্দোলনে খুব যাওয়ার কথা ছিল না। তাদের কাছে আজকে জানতে চাই, স্বপ্নদ্বীপের এই ঘটনায় আপনারা কজন গিয়েছিলেন, আপনাদের কটা বক্তব্য ছিল, আজকেও তার বাবা মার খোঁজ কে রেখেছেন, তারা কি অবস্থায় আছেন, তার জন্য কজন আন্দোলনে নামলেন, সে কেন বিচার পেল না, সে নিয়ে আপনারা কজন কথা বললেন, বা সেদিনও আপনাদের কজনের ফেসবুকে পোস্ট ছিল, সোশ্যাল মিডিয়ায়, এই ছেলেটি এইভাবে চলে গেল কেন? আমি জানতে চাই। আপনারা যে কথায় কথায় বলেন, কথায় কথায় আমাকে বলেন অভয়ার সময় আমি কোথায় ছিলাম, আমি কিন্তু 10 তারিখের সকালের পোস্ট আমার ছিল, তারপরেও কিন্তু চ্যানেলে আমি কথা বলেছিলাম গিয়ে, চ্যানেলে সন্দেশখালির সময়ও তাই, সেই মহিলাদের জন্য। আপনারা কোথায় ছিলেন? ভয়ে তো কেউ কথাই বলেননি, যদি শাসক দলের রোষে পড়তে হয়। আমি কিন্তু সেই মহিলা যিনি সবার জন্য গিয়ে কথা বলেছিলাম। জানতে চাই তো আজকে, আপনারা কে কথা বলেছিলেন সন্দেশখালিতে? আপনারা কে স্বপ্নদ্বীপের জন্য একটাও কথা বলেছেন? আপনাদের কারোর দম আছে? আমার সেই দম আছে সত্যির জন্য কথা বলার। আমি আগের শাসক দলের সময় বলেছি, এখনো যদি ওনাদের কিছু খারাপ দেখি আবার বলবো, কারণ আমি সেই দম রাখি। তোমারই কোনো একটা ভিডিওতে বা কোথাও বাইটসে আমি দেখছিলাম, যেখানে তুমি চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ সম্পর্কে বলেছো যে 53%। এই যে এটাই বারবার বলতে চাইছি, মেয়েদের নিয়ে কথা, বাচ্চা মেয়েদের সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে যেখানে কথা হয় না, সেখানে বাচ্চা ছেলেদের সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে কথা হবে। ছেলেদের কেন শেখানো হয় না গুড টাচ ব্যাড হয় না টাচ? এখানে, কারণ এখানে কেউ ভাবেই না। আমি বারবার বললাম, আমাদের এখানে ছেলেদেরকে শেখানো হয় যে তারাই তো কর্তা, তারাই সবকিছু। এই যে আবার সেই প্যাট্রিয়ার্কির কথা হবে, ছেলেদের সঙ্গে কিছু হয় তাদের বাবা মারা বিশ্বাস করে নাকি?
কিন্তু এই জিনিসই তাদের পরবর্তী জীবনে কি সাংঘাতিকভাবে এফেক্ট করে কেউ ভাবতে পারবে না। ছোটবেলায় কারোর সাথে কোনো ইনসিডেন্ট ধরো হয়েছে, সেই সবার ট্রমাটা সব তো অনেক বাচ্চা ছেলের সঙ্গে এরকম আছে, তারা ঘরের কোনায় গিয়ে ঢুকে পড়ে, তারা হয়তো আঁকার ক্লাসেই যেতে চাইছে না, গানের ক্লাসে যেতে চাইছে না, খেলতে যেতে চাইছে না, সাঁতারের যেতে চাইছে না, এবং নট নেসেসারিলি যে সেটা শুধু মহিলারাই তাদের সঙ্গে করবেন, বহু পুরুষ মানুষও তাদের সঙ্গে এটা করেন, তাদেরই আত্মীয় স্বজন করেন, আর মহিলারাও করেন। ভাবার কোনো কারণ নেই শুধু মহিলারা করবেন, পুরুষ মানুষও বহু করেন। তাদের বাবা মারা কেউ বিশ্বাস করবেন নাকি, 2-4টে থাপ্পড় দিয়ে দেন বাচ্চাদের। মেয়েদের ক্ষেত্রেও তাই করেন, হ্যাঁ বলিস না কাকু বাড়িতে এসছে একদম। এবং মহিলারাও কিন্তু মেয়েদের সঙ্গে করতে পারেন, এটাও বলে দিলাম। অনেক মহিলাও থাকতে পারেন যারা তার মেয়েদের বাচ্চার সঙ্গে এরকম করবেন, মানে অনেক মেয়েরা মেয়েদের সঙ্গে। কদিন আগে আমাদের এখানে একটি ইনসিডেন্ট হয়েছিল, খবরের কাগজেও বেরিয়েছিল, 2টি যমজ ছেলেকে তার মা সাংঘাতিক সেক্সুয়ালি অ্যাবিউজ করেন, মায়ের জেল হয়েছে, আমরা কাস্টাডি করিয়েছি। এরকম আছে, মা করছেন ছেলেদের, বাবা যদি মেয়েকে করতে পারে, আমরা এই জায়গাটায় আর একটা গন্ডগোল করে ফেলছি। আমরা সবসময় ভাবছি বাবা মেয়েকে করতে পারে সেক্সুয়ালি অ্যাবিউজ, মা ছেলেদের করতে পারে না, কিন্তু আমাদের এখানে হয়েছে, তো এসছে 2টি যমজ ছেলে 10 বছরের, তার মা করছে, তাকে তো আমরা কাস্টাডি করলাম না। কাজে আমাদের কনসেপ্টটাও বদলাতে হবে, সব মেয়েই দেবী নন, আর সব পুরুষ মানুষও ঈশ্বর নন। বাট এই যে মানে এই জিনিসটা কি অনেকদিন ধরেই যুগ যুগ ধরে চলে আসছে নাকি আজকের দিনে আজকে মানুষ সচেতন হয়েছেন, সোশ্যাল মিডিয়া হয়েছে, আমরা কথা বলছি তাই চোখে পড়ছে। চিরকাল ছিল এই পুরনো উপন্যাস পড়তে গেলেও সব হয়নি, আমাদের পুরনো সব উপন্যাসে নেই কত অল্প বয়সী বিধবা প্রেগনেন্ট হয়েছেন, কত কিছু হয়েছেন, কোথার থেকে হতেন বাড়িতেই। আবার অনেক অল্প বয়সী ছিল তখন বাড়িতে থাকতো, যে এই যে অনেক আগে তো অনেক অল্প বয়সী সব বিধবা হতেন, অনেক গল্পে যে বিধবা হয়তো পিসি দিদি অনেক বাড়িতে থাকতেন, তারা এরকম অনেক অল্প বয়সী ছেলেকে অ্যাবিউজ করেছেন, আছে অনেক অনেক ঘটনা আছে এরকম। পুরনো উপন্যাস ঘাটলে অনেক কিছু পাওয়া যায়। বলে না যে অনেক বাড়িতেই এরকম অনেক কেচ্ছা থাকতো যেটা বাইরে বলা যায় না, মানে এই কেচ্ছা যুগ যুগ ধরে চলে আসছে। অনেক বড় বড় বাড়িতে অনেক কিছু আছে, সব না বলাই ভালো। না একদমই, আমাদের উদ্দেশ্য ধরে কেচ্ছা ডিসকাস করা না, ডিসকাস করা যে কতটা সচেতন করানো যায় সেটা দিয়ে। ধরো এই টপিকে নিয়ে তোমার যেহেতু ভিডিও কিছু আমার মাথায় আসলো, একটা কথা বললাম, আর একটা নেক্সট তোমার একটা ভিডিওতে তুমি এটাও বলছিলে, বা আমি ইন জেনারেলি বলছি, ধরো এই যে মহিলাদের নিয়ে অনেক প্রকল্প চালু করে বিভিন্ন সরকার, ঠিক আছে, না সে তো সারা ভারতবর্ষ জুড়ে আছে, তাতে কোনো আপত্তির কথা আমি দেখি না। মহিলাদের তো এম্পাওয়ার করতে হবে নিশ্চয়ই, কিন্তু আমার একটা মজার বিষয় মনে হলো, এই যে ধরো সরকারি বাসে যে ফ্রি হলো, এটা কিন্তু মহিলারা ভীষণ আপত্তি করছেন। হ্যাঁ, প্রচুর কমেন্ট আমি পড়তে আসলাম, ওনারা বলছেন আমরা তো পারি ভাড়া দিতে, আমরা ভাড়া দিয়েই যাব, বরং যারা দেখুন দুস্থ মানে ছাত্রছাত্রী প্রতিবন্ধীও যদি হন, বয়স্ক বৃদ্ধা তাদের জন্য এটা করুন, বা মান্থলি টিকিট করে দিতে বলছেন অনেকে কম পয়সায়, হ্যাঁ না বলছে একটা সাবসিডারি রেটে মান্থলি করে দিন এদের জন্য, ছাত্রছাত্রী, বয়স্ক বৃদ্ধা এবং প্রতিবন্ধী দুস্থ এদের জন্য করুন, আমরা পারি চলতে, আমরা পারবো। মেয়েরা কিন্তু এটাকে খুব একটা ভালোভাবে নিচ্ছেন না, এটা আমার কনসেপ্ট হতে পারে, আমি দেখছিলাম আসতে কমেন্ট পড়তেই যখন আসছি তখনই দেখছিলাম। তো ভালো, ঠিক আছে, মেয়েদের জন্য কেন প্রকল্প হবে না, নিশ্চয়ই হোক, ছেলেদের জন্যও কিছু ভাবুন। বারবার একটাই কথা বলবো আমি, নিশ্চয়ই মেয়েদের জন্য কেন হবে না, এম্পাওয়ার্ড হন মেয়েরা, কিন্তু সরকারি বাসে ফ্রিটা বোধহয় এম্পাওয়ার্ড ওমেন করা নয়। ওকে, তা বোধহয় মানে মেয়েরাই রাজি হচ্ছেন না, মেয়েরা বলছেন এতে আমরা কি করে এম্পাওয়ার্ড ওমেন হলাম। কারণ বাঙালি মেয়েরা না ইন জেনারেল একটু আত্মসম্মান যুক্ত এটা কিন্তু অন্যান্য রাজ্যের মতো নয়। বাঙালি মেয়েদের কিন্তু যেহেতু ওনাদের এক্সপোজার বেশি, লেখাপড়া বেশি, বাঙালি মেয়েরা কিন্তু একটু আত্মসম্মান এমনিতে আছে সাধারণত, তো ওনারা দেখলাম ভালোভাবে নিচ্ছেন না খুব একটা, এটা আমার মনে হলো, আমি ভুলও মানে হ্যাঁ এটা জনগণের একটা এই আগে যেটা লক্ষ্মীর ভান্ডার ছিল, অন্নপূর্ণা, এটা কিন্তু দরকার আমি বলছি, কারণ আমাদের বাড়িতেও যারা কাজ টাজ করেন না তাদের কিন্তু এই টাকাটা দিয়ে অনেকটা উপকার হয়। তবে হ্যাঁ, এই অকারণ যাদের সত্যি প্রয়োজন, এখন আমি যদি আজকে এটা নিতে যাই এটা তো ঠিক না, কিন্তু যারা আমাদের বাড়িতে কাজ টাজ করেন তাদের কিন্তু এই টাকাটাই প্রয়োজন। অনেক মহিলাও আছেন না, আমি এটা সেদিন একজন ভদ্রমহিলার কথা না আমার খুব ভালো লাগলো, উনি বলছিলেন যে অনেক মহিলা আছেন যাদের হয়তো ছোট ছোট শখ আছে, হয়তো কেউ একটু ফুল ভালোবাসেন, বাড়িতে একটু ফুল কিনে রাখতে চান, অনেকেরই কিন্তু হাজবেন্ড আছে বলবে সব ফালতু খরচা, তোমার কি দরকার, করতে দেয় না, কিন্তু একটা 3000 টাকা পেলে উনি কিন্তু হয়তো মাসে একটু ফুল কিনেও বাড়িতে রাখতে পারেন। এটা কিন্তু আমি হতেই পারি পুরুষ অধিকার কর্মী, কিন্তু এটা কিন্তু আমি সাপোর্ট করি, অনেকেরই হয়তো অনেক সুবিধা হবে, তাতে তো কোনো আপত্তি নেই, কিন্তু আমি বারবার একটা কথা বলতে চাই যে আপনারা কিন্তু একটু পুরুষ মানুষের জন্য কিছু ভাবুন, নয়তো এক সময় না সেটা গিয়ে বুমেরাং হয়ে যায়। আজকে অবধি হয়তো হয়নি, কিন্তু এক সময় না হয়ে যায়।
এই ভাবনাটা তুমি কাদেরকে ভাবতে বলছো? সরকারকে, অবশ্যই। কাকে বলবো? আর আমার কি ক্ষমতা আছে নাকি করার? আমি তো সেটাই পুরুষ মানুষকে বলছি, কোথায় পুরুষ মানুষ এগোচ্ছেন? ওনারা সেফ সাইডে বসে আছেন আর ভাবছেন নন্দিনী দি আর চিৎকার করবে আর এরকম 2-4 জন আরো এরকম চিৎকার করবে আর আমরা সব প্লেটে সাজিয়ে পেয়ে যাবো। সেটা হবে না। চিৎকার করে করে অনেক দূর এনে দিয়েছি, এরপর আর বেশি হবে না। যার লড়াই নিজে করো না, না নিজে না, ওনারা রাস্তায় নামবেন না, ওনারা সেফ দূরত্বে বসে থাকবেন। আমি চিৎকার করবো, গালাগাল আমি খাবো, ট্রোল আমি হব। তুমি যে লড়াই করছো পুরুষদের জন্য, যদি তারাই নিজেরা, হয় না যে পুরুষ মানুষ খুব লড়াই বিশ্বাস করে না। কারণ একটা কথা আমি বারবার ওনাদের বলি, এখানেও বসে বলে যাচ্ছি, মহিলারা কিন্তু অনেক লড়াই করেছেন, অনেক লড়াই করেছেন, চিৎকার করেছেন, অনেক মহিলা মারা গেছেন, আজও যান, অনেক মহিলা সুইসাইড করেছেন, অনেক খুন হয়েছেন, তবে কিন্তু যা পাবার পেয়েছেন। মানে আপনারা যদি ভাবেন কিছুই করব না, সব লড়াইটা নন্দিনী দি আর ওনার মতন 2-4 জন করবে, চিৎকার করবে, গালাগাল খাবে, ট্রোলড হবে, আর বাকিটা আমরা প্লেটে সাজিয়ে পেয়ে যাবো, এটা হবে না। এইটার জন্য ধরো এই যে ধরো অনেক সময় রাস্তায় নামতে হবে, না নামলে হবে না। না, একদমই। এখানটা যেটা তুমি বললে যে নারীরা অনেক লড়াই করেছে তারপরে আজকে জিনিসটা এখনো পেয়েছে। করেন। আমি একটা ছোট্ট তফাৎ বুঝিয়ে দিই ভাই। আজকে যে সমস্ত নারীরা ভালো আছেন না, তারাও কিন্তু নারীদের জন্য লড়াই করেন, হ্যাঁ, নারীদের বিপদে ঝাঁপিয়ে পড়েন, 4টে কথা লেখেন। কিন্তু যে সমস্ত পুরুষ ভালো আছেন, স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, তারা জীবনেও পুরুষ অধিকারের এই লড়াইটায় আসেন না। তারা নারীদেরকে শুধু সাপোর্ট করেন, এবং যে পুরুষ বিপদে আছেন তার সম্বন্ধে কি বলেন বলুন তো? ছেলেটাই শয়তান, ওর বউ কিছু করেনি, ওই বউকে পেটাতো। আবার বউকে গিয়ে বলেন, আমি কি তোমার সঙ্গে এরকম করি, বলো, দেখো আমার তোমার কোনো ঝামেলা হয়? ওই ছেলেটাই শয়তান। এটা হচ্ছে বেসিক পুরুষ মানুষের কথা। কোনো পুরুষ মানুষ যদি বিপদেও পড়েন, কখনো তার পাশে ওনারা দাঁড়ান না, হাসেন এবং বলেন ওই পুরুষটিই খারাপ। কিন্তু নারীরা কিন্তু এটা করেন না। যে নারীরা ভালো আছেন, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছেন, তারাও কিন্তু নারীদের যখন অসুবিধা হয়, এই যে আজকে রাত দখল হলো অভয়ার জন্যে, সব নারী কি রেপ্ট নাকি? তারা যেভাবে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন, বহু পুরুষও তো বেরিয়েছিলেন, কিন্তু স্বপ্নদ্বীপের জন্য কেউ এসেছিলেন? কেউ একটা ডাক দিয়েছিলেন? আমরা কিছু লোক ছাড়া কেউ এসেছেন? কেউ রাত দখল হলে আসতেন? আসেননি। কিন্তু পুরুষ মানুষের বিপদে থাকেন না। তাতে আমার যে যা গালাগাল করেন করতে পারেন, আমি বলে দিলাম এই কথা। আরেকটা ছোট উদাহরণ দিই। কিছুদিন আগে একটা এলো, ব্যাঙ্গালোরে বোধহয় এক ভদ্রমহিলা, না ব্যাঙ্গালোর না, কোথায় না, আমেরিকায় কোথাও একটা এলো, যে তার যে অধস্তন এক কর্মচারী তার সাবঅর্ডিনেটকে সেক্সুয়ালি অত্যন্ত করেছেন আর কি, যাকে বলে মলেস্ট করছিলেন। তো পুরুষ মানুষের কি বক্তব্য তাতে? অধিকাংশ কি লিখছেন? আমার এরকম একটা বস হয় না, ইস আমাকে যদি এরকম করতো, বলছেন আমাকে পাঠিয়ে দে, আমার কাছে এই বসটাকে পাঠিয়ে দে। এই তো পুরুষ মানুষের মেন্টালিটি। তাদের জন্য হবে কিছু? আচ্ছা, আমার একটা কথা বলুন তো, ঠিক উল্টোটা যদি হতো, একজন পুরুষ মানুষ বা কোনো তার সাবঅর্ডিনেট মহিলাকে এরকম করেছে, মেয়েরা এটা লিখতো? মেয়েরা কি লিখতো? গালাগাল করতো ভদ্রলোককে, ওই লোকটিকে গালাগাল করতো, পুলিশে গেছে কিনা খবর নিত, কতদূর তার শাস্তি হওয়া যায় এটা লিখতো। ছেলেরা এটা লিখছে। সেই পুরুষ মানুষের জন্য হবে কিছু? আমি যতই চিৎকার করি আর লোকে আমায় যতই ট্রোল আর গালাগাল করুক, হবে? পুরুষ মানুষকে আগে নিজেকে বদলাতে হবে, তবে পুরুষ মানুষের জন্য কিছু হবে। বেসিক পুরুষ মানুষ ভারতবর্ষের, এমনিতে ভারতবর্ষের 10% পুরুষ মানুষের হাতে সব ক্ষমতা, সব অর্থ, সব। তারা জানেন কিছু হলে আমরা ম্যানেজ করে নেবো, বাকি 90% পুরুষ মানুষ ভাড়মে যায়। আর সেই 90%-এর মধ্যে অন্তত 30% কি 40% পুরুষ মানুষ এরকম, তারা ভাবেন আমার তো কিছু হয়নি, তাহলে আমি কেন করব? নিজের ঘরে যতক্ষণ আগুন লাগাচ্ছে তারা মনে করেন বেশ হয়েছে যা হয়েছে। আবার তার মধ্যে একদল আছেন যারা ডিভোর্স হচ্ছে, ডিভোর্স হওয়ার পরে তারা আবার আরেকটা বিয়ে করে নিয়ে সাইড হয়ে যান, যতক্ষণ না ওই বিয়েটাতে আবার তাদের গন্ডগোল হচ্ছে। এই যে বলেছি, এই কথাগুলো আবার পুরুষ মানুষের পছন্দ হবে না, তারা আমায় গালাগাল করবেন। তার মানে সত্যি কথা কারোর সহ্য হয় না। পুরুষ মানুষ কি সত্যিই পুরুষ মানুষের পাশে আছেন কোনোভাবে এই লড়াইটাতে? না, নেই। মেয়েরা যেটা নিঃশর্তভাবে আছেন, বরং এই লড়াইতে বহু মহিলা আমার পাশে নিঃশর্তভাবে আছেন। বহু মহিলা, আমায় কিন্তু বহু পুরুষ গালাগাল করেন। এই তারা হচ্ছেন এই দলের পুরুষ যারা এমনি নিজেরা ঠিকঠাক আছেন বা নেই, মহিলাদের টিআরপি মানে দেখানোর জন্য যে আমরা নন্দিনীর দিকে গালাগাল করি, অর্থাৎ আমি কত ভালো পুরুষ, যাতে অন্য মহিলারা তাদেরকে টিআরপিটা বেশি দেন। যেসব মহিলা আমাকে পছন্দ করেন না, তাই জন্য তারা এটা করেন। কাজে আগে পুরুষ মানুষ আপনারা বেঁধে বেঁধে থাকতে শিখুন, তারপর বাকি লড়াইটা না হয় বুঝে নেওয়া যাবে একসাথে। আমি সবসময় ঠিক কথা বলেছি, ঠিক কথাই বলবো, তাতে আমাকে যার যত অপছন্দ হোক, আই ডোন্ট কেয়ার। সিম্পলি লড়াই যদি এখানে এনে ফেলতে পারি, বাকিটাও বুঝে নেব।
একদমই, আজকে আমাদের ওভারঅল ডিসকাশন ওটা নিয়েই হচ্ছে, যে ধারণাটা অনেকে সোশ্যাল মিডিয়াতে করে, বা এই যে নন্দিনীদি মানে শুধুমাত্র ছেলেদের হয়ে না কথা না, আমি বলবে। পুরুষ এবং তাদের পরিবারের পাশে থাকি। আমায় যে পরিমাণ মহিলা বিপদে পড়ে ফোন করেন সেটা আপনাদের জাস্ট ধারণা নেই কোনো, কিন্তু আমি তাদের জন্য তো বেশি কিছু করতে পারি না। হয়তো ওমেন্স কমিশনের নাম্বারটা দিই, কোনো মহিলা এনজিওর নাম্বার দিই, তো তারা আমাকে ফোন করেন। তারা যদি এটা শোনেন তারা নিজেরাও জানেন যে আমরা নন্দিনীদিকে ফোন করি, কারণ তাদের সঙ্গে তো আমি বেশি দূর এগোতে পারি না। কিন্তু তাদের জন্য আমার খারাপ লাগে, খুব খারাপ লাগে তাদের জন্য আমার, কারণ তাদের জন্য করার কেউ নেই। এই বড় বড় ফেসবুকে আর হোয়াটসঅ্যাপেও বিপ্লব যারা করেন সারাক্ষণ বসে, তারা সত্যি সত্যি মেয়েদের জন্য কাজ করেন? মেয়েদের জন্য যদি সত্যিই কাজ করা হতো, স্বাধীনতার ৭৯ বছরেও মেয়েরা এই সিচুয়েশনে থাকতেন না। সব এনজিও নিজেদের ধান্দা করেন খালি ফান্ডিং কি কি আসবে, সেই পয়সায় কি কি করা যায়। বিজনেস হয়ে গেছে একটা এনজিওটা। পুরুষ মানুষের জন্য তো কোনো পয়সা লাগে না, পয়সা আসেও না। তাই যা করতে হয় আমাদের পকেটের পয়সা দিয়ে করতে হয়। সেখান থেকে কিন্তু আন্দোলনটাকে আজকে এখানে এনে ফেলেছি। সারা সপ্তাহ আমাদের অফিস খোলা থাকে 12:30 থেকে রাত 8টা। সে পরিশ্রমটা কিন্তু করি, অফিসে থাকি, কিন্তু তারপরে বাকি যা হয় আরো করি, দৌড়ে দৌড়ে আমরা করি কিন্তু। ওকে, সো আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। শেষে অলরেডি দর্শক এটা বুঝতে পেরেছে, যেটা তুমি বললে, যে আমি সঠিকের জন্য কাজ করি, আমি যার সবসময় গায়ে সঠিকের জন্য লাগার কাজ লাগুক, ঠিক আছে, বয়ে গেছে আমি আমার, ঠিক আছে। কাউকে যদি কোথাও মেয়েদের জন্য এরকম কথা, আমি তো বলি, আমি তো মেয়েদের জন্য ভুল কথা বলছি না, বারবার বলছি মেয়েদের রোজগার করাটা নেসেসারি হতে হবে, অপশনাল নয়। আর তেমনি ছেলেদেরকেও সবকিছু শিখতে হবে। বাড়ির কাজ করার মধ্যে কোনো অসুবিধা নেই। যদি কেউ ছেলেরা মনে করছেন বাড়ির কাজ করলে ছোট হয়ে যাবেন, কিচ্ছু করার নেই, বাড়ির কাজ আপনাদের শিখতে হবে। অ্যাটলিস্ট বেসিক ভাত ডাল ডিমের অমলেট চা বানানো এগুলো শিখতে হবে। বাচ্চা যদি হয় দুজনকে মিলে রাত জাগতে হবে। আপনার বউ বাচ্চার জন্য রাত জাগবে, আপনি নাক ডেকে ঘুমোবেন, হবে না। বাচ্চাটা দুজনার, আপনাকেও করতে হবে। হতে পারে পরের দিন আপনার বউয়েরও অফিস আছে সকালবেলা, আপনাকেও রাত জাগতে হবে। ঠিক করে নেবেন কবে কে জাগবেন, বাচ্চা দুজনার, ওসব দিন চলে গেছে। আপনি এখন ওই মান্ধাতার আমলে আপনার ঠাকুমার আপনার মা কি করেছে সে নিয়ে আজকের সম্পর্ক বিচার করবেন, হবে না। এই যে ধরো বিয়ের আগে মেয়েরাই জিজ্ঞাসা করে না যে ছেলে চাকরি করে কিনা, তাই আপনিও জিজ্ঞেস করবেন, ছেলেরে তা আপনার ছেলেদেরকেও তো বলছি আপনারা জিজ্ঞেস করবেন, আর মেয়েরা উল্টোটা করবেন, এটা জিজ্ঞেস করবেন না। মেয়েরা ভাবুন যে আপনাদের চাকরি বাকরি ফ্ল্যাট গাড়ি এগুলো নিয়ে কেন আলোচনা হবে না, আর ছেলেরা ভাবুন যে কেন এটা জানা হবে না যে আপনি বাড়ির কাজকর্ম কি জানেন, অসুবিধায় পড়লে আপনি কতটা হেল্প করতে পারবেন, আপনি বাচ্চা হলে তার জন্য রাত জাগতে পারবেন কিনা, এগুলো আলোচনা হোক। আর বাবা মায়ের ব্যাপারটা সবাই ক্লিয়ার করে নেবেন। হ্যাঁ, ওটাতেই মেন প্রবলেম। হ্যাঁ, পরে হয়তো তোমার বাবা, ছেলেরাও জিজ্ঞেস করে নেবেন, কারণ মেয়েরা বলে তোমার বাবা মার সঙ্গে থাকতে পারবো না, আবার ছেলেরাও পছন্দ করে না মেয়েটি তার বাবা মাকে দেখবে, কোনোটাই হবে না। দুজনে আমার মনে হয় বেটার অপশন আছে, দুজনে একটা বাড়ি ভাড়া নিয়ে মাঝখানে থাকবেন, দম যদি থাকে। না তো মিলিয়ে থাকতে পারেন, ছেলেরাও মেয়েদের বাড়ি গিয়ে থাকবে, এর মধ্যে কোনো লজ্জা নেই কিন্তু। একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, সব্যসাচী বাবুর ওয়াইফ, উনি বলছিলেন যে আমি ছোটবেলা থেকে বলে দিয়েছি বাচ্চা কাচ্চা যে আলাদা তোরা থাকুন। বড় হলে আলাদা থাক। একদম ফ্যান্টাস্টিক, হ্যাঁ, আমি তো দেখেছি ওনার ইন্টারভিউ। হ্যাঁ, সো ওটা নিয়ে তোমার কি মতামত? যে একদম পারফেক্ট, একদম পারফেক্ট। যে ছোট আমরা তো বলছি 1 সপ্তাহ করে, 1 সপ্তাহ আপনি এবার আপনার বাড়িতে বউ থাকুক, আপনি আবার বউয়ের বাড়ি থাকুন, বা ধরো কোনো মা তবে হ্যাঁ একটা কথা আমার আছে যে হ্যাঁ, হ্যাঁ, আপনার সব সম্পত্তিতে তো আপনার বউয়ের ভাগ থাকে, তাহলে এটা আগে থেকে ঠিক করে নেবেন যে ওর সম্পত্তিতে যেন আপনি ভাগ পান। শ্বশুরকে গিয়ে বলবেন যে আপনার Okay. বাড়িতেও কিন্তু আপনি হাফ হাফ করে দিন, আমি এখানে 1 সপ্তাহ করে থাকবো, কারণ আপনার বাড়িতে তো আপনার অলিখিতভাবে আপনার স্ত্রীর অধিকার থাকে। হ্যাঁ, তাহলে ওখানে গিয়ে শ্বশুরকে বলে দেবেন যে বাড়ি যদি থাকে এখানে আপনি লিখে দিন আমি আর আপনার মেয়ে হাফ হাফ। বাট এইগুলো কি অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল হয়? হ্যাঁ, মানে হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লিকেবল। একটি ছেলেকে বিয়ে করে এলে একটি মেয়ে তো তার সবকিছুর হাফের অধিকার। ঠিক কথা। তাহলে একটি মেয়ের সবকিছুতে একটি ছেলের কেন হাফ অধিকার থাকবে না? থাকতে হবে। আপনাদের এই মেন জিনিসগুলোতে আপনাদের কোনো আগ্রহ নেই, কোনো আগ্রহ নেই আপনাদের। এই লড়াইগুলোতে আপনারা কেন নামছেন না আমি জানতে চাই। পুরুষ মানুষ সামাও একটু আমাদের ওই ব্যাপারটাতে নেগলেক্ট করে দেয় যে ঠিক আছে, ওই নেগলেক্ট করে করে এখানে এসছেন আজকে। মানে যখন যাই না, কেন নয়? হয় আপনার বাবা মেয়েদের বক্তব্য হচ্ছে, সব মেয়ের নয়, অনেক মেয়ের বক্তব্য হচ্ছে শ্বশুরের বাড়িও আমার বাড়ি, তাহলে আপনি কেন বলবেন না যে আপনার শ্বশুরের বাড়িও আপনার বাড়ি? ইকুয়ালিটি যখন কথা বলছি, সমান সমান হোক, দুদিক থেকেই সমান হোক। আর এগুলোর জন্য আইনি লড়াইতে নামুন, আমার বক্তব্য হচ্ছে এটার জন্য আইনি লড়াইতে নামুন। ছেলেরা দেখেছি অনেক একদম যখন গলা অবধি ডুবে যায় তারপরেই আইনের জায়গাটাতে যায়। মানে ছেলেরা প্রথমে, আমি বলি ছেলেদের মধ্যে ধারণা, মেয়েরা কিন্তু এটা ভাবে না। ছেলেরা ভাবে সবার বউ খারাপ হলে আমার বউ খারাপ হবে না।
তারপরে বাবা মায়ের মধ্যে ধারণা হয় সবার ছেলে মেয়ে দেখছে না তো কি হয়েছে, আমার ছেলে মেয়ে আমাকে ঠিক দেখবে। এখান থেকে তো গন্ডগোলগুলোর সূত্রপাত। সব বাবা মাই বিয়ে দিয়ে ভাবছে ওর ছেলের বউ 3 মাসে এরকম করেছে, আমার ছেলের বউ এটা করবে না। কিন্তু সেই একটা গতকালকার ঘটনাই ঘটলো তো আমার সঙ্গে একটা, তাদেরকে বিয়ের আগেই বলেছিলাম একটু খবরাখবর বুঝে শুনে বিয়ে দে। কালকে ঠিক ফোন করেছে কাঁদতে কাঁদতে, ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে, এটা কি মাস? মে মাস। হয়তো তুমি বারবার বলেছিলে শুনিনি, কারণ ওরা তো আন্ডার ইমপ্রেশন না যে আমার ছেলের বউ এরকম হবে না। কালকে পুলিশ নিয়ে এসছে বাড়িতে। বাহ, হয়েছে। বিশ্বাস ভেঙে সবাই বাবা মাকে বলতে চাই, এবং মেয়েদের ক্ষেত্রেও বলবো, আগে বিয়ের আগে সব খোঁজ খবর নেবেন। হ্যাঁ, অনেক মেয়েরও তো এরকম হচ্ছে, অনেক মেয়েরও তো স্বপ্ন ভাঙে বিয়ে হয়েই। সবাই খোঁজ খবর নেবেন, দরকার হলে ডিটেকটিভ এজেন্সি লাগিয়ে খবর নিন। চাইলে আমাদের অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করবেন, সব দিয়ে দেবো আমরা। তোমরা এগুলোতে আমাদের সব আছে, প্যানেল সবকিছু। এবং আমার কথা, ছেলেটির সম্পর্কেও খোঁজ নেবেন, মেয়ের বাড়িতে বলে দেবো, বলছি। আর ছেলের বাড়িতেও বলবো। ছেলেরা তো ভীষণ লজ্জা পায় না ছেলের বাড়ি। এক্স্যাক্টলি। মেয়ে কত মেয়েও তো এরকম বেরোচ্ছে না যারা ফেক বলেছে MA পাস, সেদিকে স্কুল ফাইনাল। সবকিছুর খোঁজ নিন, এবং ছেলেটির সম্পর্কেও খোঁজ নিন। আগেকার দিনে তো খুবই ছিল, ছেলেদের অফিস টফিসে খোঁজ নেওয়া এখনো আছে, মেয়ের বাড়ি থেকে কিন্তু খোঁজ নেওয়া হয়। সত্যি সত্যি। হ্যাঁ, ছেলের বাড়ি যে কি লজ্জা পায় কি জানি কেন পায়। মান সম্মানের ভয়। কিসের মান সম্মান? লোকে কি পরে যেটা হচ্ছে তখন মান সম্মান না, পুরোটাই যাচ্ছে। তাহলে আগে থেকে সবকিছু দেখে নিন ভাই, উভয় পক্ষই দেখে নিন। মানে আমাদের আরো, আমি তো কখনো বলবো না যে মেয়ের বাড়ি দেখবেন না, আপনারা মেয়ের বাড়িরও সব দেখে শুনেই বিয়ে দেবেন। উভয় পক্ষ দেখে নেবেন। যে বলছি টেস্ট করানো দরকার, সব টেস্ট করান, ইভেন সাইকোসোম্যাটিক। অনেক ছেলেরা এসে বলছে না যে আমার ওয়াইফ যদি বাইপোলার ডিসঅর্ডার, অ্যাংজাইটি, সিজোফ্রেনিক, সব আগে থেকে দেখে নিন। তখন তো আবার ডাক্তার বলেন না একটুখানি মানিয়ে নিন। আমার বক্তব্য, ছেলেটি যদি এরকম হতো, ডাক্তার বা মেয়ের বাড়ি থেকে বলতো, শুনতো যে একটু মানিয়ে নিন, ছেলের বাড়ি যদি বলতো, সে তো বলবে না। তাহলে সবাই করে নিন, সবারটাই করবেন, ছেলেটিও হোক মেয়েটিও হোক। আমি কিন্তু কারোর বেলা আলাদা কথা বলি না। না না, একদমই। মানে এখানে তো কারোর পক্ষপাতিত্ব করার ছেলে বিষয় এবং নেই। আজকের জেনারেশনকে একটাই কথা বলতে চাইবো, বিয়ে থা করে যদি আত্মসম্মান যদি না থাকে, থাকবেন না সেখানে। সেটা উভয় পক্ষের, উভয় পক্ষে, দুজনের, উভয় পক্ষে একই কথা বল। আর অনেক মেয়েকে বলতে চাইবো, অনেক মেয়ে ফোন করেন MBA পাস, চাকরি ছেড়ে দিয়েছি, বর চাইছিল না। সব মেয়েকে একটাই কথা বলতে চাই, সব মেয়েকে, রোজগারটা নেসেসারি হোক আপনাদের জন্য। আর বিয়ের পরে প্লিজ অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে চাকরি বাকরি ছাড়বেন না, বা বাচ্চা টাচ্চা হওয়ার পরে। ছেলেদের তো সে অপশনটা নেই, ছেলেদের তো চাকরি করতেই হবে বা রোজগার করতেই হবে, তাই না? আর একটা কথা বলতে চাই যে অনেক দেখবেন, অনেক ছেলে, যেই মেয়েদের দাদা বা ভাই আছে, তারা যদি অনেকদিন চাকরি বাকরি না পায়, অনেকেই কিন্তু শুনতে, আর কতদিন বাবার হোটেলে অন্ন ধ্বংস করবি। আপনাদের জন্য যেন এটা নেসেসারি হয়, আপনারাও যেন এটা শোনেন বাবা মায়ের কাছে, আর কতদিন বাবার হোটেলে অন্ন ধ্বংস করবি। আপনাদের জন্য যেন বিয়েটা অপশন না হয়ে যায়। আপনারা যেদিন এটা শুনবেন, সেদিন বুঝবেন আপনারা সত্যি সমান অধিকার পেয়েছেন। আপনাদেরকেও যেন এই কথাটাই বাড়িতে শোনানো হয়। আর কতদিন অন্ন ধ্বংস করবি, চাকরি বাকরি দেখ। এবার এটা হয় না, এই যেটাই বলছিলাম যে এইগুলো হয়ে আসছে, হয়তো বাড়ির লোকই হয়ে আসছে, তো অনেক কিছুই হতে পারে, চেঞ্জ করতে হবে সব, নিজেকে রুখে দাঁড়াতে হবে। যে মেয়েদেরকে বারবার বলবো, রোজগার করুন, রোজগার অপশনাল নয়, রোজগার নেসেসারি। আর ছেলেদেরকেও বলবো সব কাজকর্ম শিখুন, অপশনাল নয়, নেসেসারি। অনেক কিছু জানলাম আজকের এপিসোড থেকে, আশা করি দর্শকও অনেক কিছু বুঝতে পেরেছে। অনেক জিনিস অনেকের কাছে হয়তো ক্লিয়ার ছিল, জানি না বুঝতে পারেন কিনা, বাট আমি আমার কথা বলবো। আমি তুমি যেটা এত বছর দেখছি, বা আগেও যেটা বিশ্বাস করতাম, এখনো এটাই বিশ্বাস করি, তাই এটাই বলবো। একদমই, তুমি তোমার কর্মকাণ্ড চালিয়ে যাও। এবং Thank you. অবশ্যই আমি চাই, মানে এই যে তুমি যে কাজটা করছো, এই যে হয় না যে একটা বলা এক জিনিস আর এক্সিকিউট করা আলাদা জিনিস, যে এত একটা সংস্থা চালানো, বা আমি তো সবাইকে ওপেন ইনভাইটেশন জানাই যে আমাদের অফিসে আসুন, বসুন, দেখুন, জীবনের সম্বন্ধে ধারণা বদলে যাবে। একদমই একদমই। তো এইটা একটা ইন্সপায়ার করার মতো জিনিস, ঠিক আছে? কারণ হয়তো কিছু কিছু সোসাইটিতে মানুষ থাকে যাদেরকে দেখে আমরা লুক আপ টু করি, বা ওই ইন্সপায়ার করার ক্যাপাবিলিটি থাকে। তোমার সাথে এইটুকু কনভারসেশনে আমার ওইটাই মনে হলো, বা তোমার সাথে যারা কাজ করে নিশ্চয়ই যারা একমত হবে যে আছে মানুষটার মধ্যে কিছু, না হলে। আমি সবসময় সবাইকে একটা বলি, সত্যি বলার সাহস রাখুন, প্রতিবাদ করার সাহস রাখুন, নাহলে কিচ্ছু হবে না। শির দ্বারা সোজা রাখো। থ্যাংক ইউ সো মাচ পডকাস্ট আসার জন্য, থ্যাংক ইউ। সো এটাই ছিল আজকের আমাদের এপিসোড। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো।
তোমাদের প্রতিটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার আমাদেরকে মোটিভেট করে এরকম নতুন নতুন এপিসোড করতে, নতুন নতুন গেস্টদের আনতে। সাথে থেকো, পাশে থেকো, দেখা হচ্ছে পরের এপিসোডে।